নমস্কার, ফিকশন হান্টে আপনাদের সবাইকে স্বাগত। আমি সায়ন্তন রয়েছি আপনাদের সাথে। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আজ ফিকশন হান্টে আপনারা শুনবেন সুলেখক শিবাঙ্গনের কলম থেকে একটি দুর্দান্ত ভয়ের গল্প, রূপকথার চুপকথা। আজকের গল্প পাঠ আমি সায়ন্তন। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন, শিবাঙ্গনের কলম থেকে রূপকথার চুপকথা। হাতের কার্ডটা একটু জড়তার সাথেই সিকিউরিটির দিকে এগিয়ে দেয় সুজন। আসলে এই প্রথমবারও বিমান যাত্রা করছে, কলকাতা থেকে গুয়াহাটি। সিকিউরিটি গার্ড যখন ওর আধার কার্ডের ছবির সাথে ওকে ভালো করে মিলিয়ে দেখে নিচ্ছেন, ঠিক তখনই সুজন একবার ওর পেছন ফিরে তাকায়। ওর পেছনে পড়ে গোটা কলকাতা শহর, গোটা পশ্চিমবঙ্গ রাজ্যটা। ওর চেনা শহরটায় ধীরে ধীরে সন্ধে নামছে, আর তারই মধ্যে ওর চেনা শহরটাকে পেছনে ফেলে সুজন শুরু করতে যাচ্ছে ওর স্বপ্নের যাত্রা। গুয়াহাটিতে একটা নতুন চাকরি পেয়েছে ও। আপাতত টিউশনের সামান্য কিছু টাকায় ওকে সংসারটা চালাতে হচ্ছিল। অভাবের সংসার কোনো মতে চলছিল। তারপর হঠাৎ করেই চাকরির অফারটা এসে যেতে তাই আর দ্বিতীয়বার ভাবেনি, এক কথায় রাজি হয়ে গেছে। বাবা মার কাছে ভাই থাকলো, ওই দেখভাল করবে, আর মাসান্তে সুজন টাকা পাঠিয়ে দেবে। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু ওই মন মানতে চায় না। পড়ন্ত সন্ধ্যের মন খারাপ করা আকাশটার দিকে তাকিয়ে আরেকবার বুকটা মুচড়ে ওঠে সুজনের। কিছু করার নেই, বেকার জীবন। বেকার জীবন মানুষকে এমন জায়গায় এনে দাঁড় করিয়ে দেয় যেখান থেকে আর ফেরা যায় না। সুজনও কিছুটা সেই রকম পরিস্থিতির শিকার। কিরে, কি ভাবছিস? সাবধানে যাস, প্রথম ফ্লাইটে করে কোথাও যাচ্ছিস, সাবধানে থাকবি। কি করে কি করতে হয় সব ঠিক মতো জেনে নিয়েছিস তো? হ্যাঁ রে, তুই টেনশন করিস না, আমি সব ঠিকঠাক জেনে নিয়েছি, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাও কেউ কিছু খেতে দিলে হামলে পড়ে খাবি না। কারোর সাথে আগবাড়িয়ে আলাপ করারও দরকার নেই। বাবা বলে এরকম প্লেনে নাকি অনেকে বদমাইশ লোকেরা থাকে, যারা মিথ্যের প্রলোভন দেখিয়ে লোককে নিয়ে যায়, তারপর তাদের খুন করে ফেলে। শোন, আর বকবক করতে হবে না, তুই নিজে সাবধানে থাকিস। মেন গেটের সিকিউরিটি ইনচার্জ ততক্ষণে সুজনকে ভেতরে যেতে অনুমতি দিয়েছেন, তাই আর দেরি করা যায় না। রূপকথার হাত ছাড়িয়ে ও ঢুকে যায় এয়ারপোর্টের মধ্যে, আর শেষে একবার ঘুরে ও রূপকথাকে দেখতে পায় শুধু। রূপকথা হাত নেড়ে পিছিয়ে যায়, আর সুজনের পেছনের লোক এগিয়ে আসে সামনে। সবার পাশ কাটিয়ে এক দুবার রূপকথাকে দেখতে পেলেও সুজন জানে আর বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না। আর তাছাড়া ওকে যে এগিয়ে যেতে হবে সামনের দিকে, ওর গন্তব্যের দিকে, আর সেটা ওকে করতে হবে রূপকথার জন্যই। একটা ভালো চাকরি জোগাড় করে আর্থিকভাবে সামর্থ্য না হতে পারলে ও রূপকথার জন্য ওর বাবার কাছে কথা বলতে যেতে পারবে না। সুজন এদিক ওদিক তাকিয়ে দেখে এগিয়ে যায় লাগেজ ক্লিয়ারেন্সের দিকে। লাগেজ বলতে ওর কাছে একটাই পিঠের ব্যাগ আর একটা ট্রলি। পিঠের ব্যাগটা সাথে রাখলেও হবে, কিন্তু ট্রলিটা তো লাগেজে দিতে হবে। তাই সেই মতো এগিয়ে চলে সুজন। রোলিং ট্রেতে ট্রলিটা তুলে দিয়ে হেঁটে এগিয়ে যায় সামনের দিকে। সেখানে পৌঁছে হঠাৎ থমকে দাঁড়িয়ে যায় ও। সিকিউরিটি চেকিংয়ে যে লেডি অফিসার বসে আছেন তাকে হুবহু রূপকথার মতো দেখতে। একটাই পার্থক্য, ওনার বয়স প্রায় 40-এর কাছাকাছি। কানের পাশে কয়েক গাছা চুলে সাদা পাক ধরেছে, আর দায়িত্বের সাথে সাথে চেহারাতেও গাম্ভীর্য ফুটে উঠেছে। সুজন ওনার মুখ দেখে অবাক হয়ে ওনার দিকে তাকায়, আর তার মাঝেই সুজন আরও চমকে যায় যখন ওনার বুকের কাছে আটকানো ব্যাজটা দেখতে পায়। তাতে নামটা জল করছে, রূপকথা ব্যানার্জি। এই লাগেজটা আপনার? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমার।
ওই নতুন চাকরিতে জয়েন করতে যাচ্ছি তো, তাই কিছু জামা কাপড় আর টুকটাক। আপনি একবার এদিকে আসবেন। হ্যাঁ, আসছি। আপনি আপনার ব্যাগটা আরেকবার স্ক্যান করেন তো। আপনার ব্যাগে কিছু একটা সাসপিশিয়াস অবজেক্ট আছে বলে মনে হচ্ছে। সাসপিসিয়াস অবজেক্ট? কি বলছেন আপনি? কি আর থাকবে? আমি যেরকম বলছি আপনি ঠিক সেরকম করুন। ট্রলিটা আবার স্ক্যান করান। ওতে সাসপিশিয়াস কিছু একটা রয়েছে। কথাটা বলার সাথে সাথেই দুজন সিকিউরিটি গার্ডকে উনি ইঙ্গিত করতেই ওনারা এসে সুজনের দুপাশে দাঁড়িয়ে পড়েন। অতএব ওর আর কিছু করার নেই ওনাদের কথা মেনে চলা ছাড়া। সুজনও আর কথা না বাড়িয়ে ও ট্রলি ব্যাগটা তুলে নিয়ে আবার এসে রাখে রোলিং ট্রেতে, আর সেটা আপন গতিতে চলে যায় স্ক্যানারের ভেতর। আর ওনাদের স্ক্রিনে ফুটে ওঠে ওর ব্যাগের ভেতরকার ছবি। সুজনও দাঁড়িয়ে পড়ে অবাক চোখে দেখতে থাকে। সেখানে দেখা যাচ্ছে একটা মৃতদেহ দুমড়ে মুচড়ে যেটাকে ভরা আছে সেই ট্রলি ব্যাগের ভেতর। স্ক্রিনে সেটা ফুটে উঠতেই সিকিউরিটি গার্ড এবং পুলিশ ফোর্স এসে ওকে চারিদিক থেকে ঘিরে ধরে, কিন্তু কিছুতেই সুজন তাদের বোঝাতে পারে না এই মৃতদেহের ব্যাপারেও কিচ্ছু জানে না। ও তো সামান্য ওর কিছু পরার জামা কাপড় ওই ট্রলি ব্যাগে ভরে নিয়েছিল, আর ওর কিছু বই, এর বেশি ও কিচ্ছু জানে না। আর সবথেকে বড় ব্যাপার হলো স্ক্যানারের মনিটরে যে দেহটা দেখা যাচ্ছে তার ডান হাতের আঙুলে একটা বড় নীল পাথরের আংটি দেখা যাচ্ছে। এই আংটিটা সুজন চেনে, ও জানে এই আংটিটা রূপকথার হাতে আছে, কিন্তু তাহলে ওই দেহটা কার? ওটা কি রূপকথার? কিন্তু রূপকথা তো একটু আগেই ওকে এয়ারপোর্টে সি অফ করে গেল, বড় জোর 10 মিনিট হয়েছে। অফিসার, এই ছেলেটিকে এক্ষুনি আপনি ওই পাশে নিয়ে যান আর ওর ট্রলি ব্যাগ সার্চ করুন। আমি চিফ সিকিউরিটি অফিসারের সাথে কথা বলছি। না না ম্যাডাম, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমি এর বিন্দু বিসর্গ কিছুই জানি না। হঠাৎ কি খেয়াল পড়তে সিকিউরিটি অফিসারকে রূপকথা নির্দেশ দেন। আচ্ছা, একটা কাজ করুন তো, ওনার পিঠেও একটা ব্যাগ রয়েছে না, ওটাও একবার স্ক্যানারে দিন, একবার দেখে নিই। আরেকজন অফিসার এগিয়ে এসে সুজনের পিঠ থেকে ওর ব্যাগটা টেনে ছিনিয়ে নিয়ে আবারও স্ক্যানারে দিয়ে দেন। আর এবার স্ক্রিনে যেটা ফুটে ওঠে সেটা আরও ভয়ঙ্কর। দুটো বড় সাইজের ছোরা রয়েছে ওর ব্যাগে। খুব সম্ভবত এ দুটোই হলো সেই মার্ডার ওয়েপন যেগুলো দিয়ে এই ছেলেটা কাউকে খুন করেছে। দেহটা ট্রলি ব্যাগে নিয়ে পাচার করার চেষ্টা করছে। এ কি বলছেন ম্যাডাম? আমি এসবে কিছুই জানি না, আমার কথা প্লিজ বিশ্বাস করুন। অফিসার, ছেলেটাকে খুব ভালো করে সার্চ করুন, কোনোভাবেই যেন ছেলেটা ছাড়া না পায় আর পালাতে না পারে। এ একটা ক্রিমিনাল, একে আমাদের পুলিশের হাতে তুলে দিতে হবে, তারপর ওর ব্যবস্থা যা করার পুলিশ করবে। সেই অফিসারের কথা শুনে সুজন ততক্ষণে প্রায় কেঁদে ফেলেছে। ও সেই অফিসারের পায়ে ধরে বারবার মিনতি করতে থাকে ওকে ছেড়ে দেওয়ার জন্য। 3 জন সিকিউরিটি অফিসার এসে ওকে ওর ট্রলি ব্যাগ সমেত পাশের একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়, যাতে অন্যান্য স্বাভাবিক যাত্রীদের কোনো অসুবিধে না হয়। আর তার মাঝেই সেই অফিসার ঠিক করেন ওর ট্রলি ব্যাগটা আরও একবার স্ক্যান করে দেখে নেবেন। উনি যেন কিছুতেই নিশ্চিত হতে পারছিলেন না। ওনার নির্দেশ মতো ট্রলি ব্যাগটা তৃতীয়বারের মতো স্ক্যানারে তোলা হয়, আর ডিসপ্লেতে ফুটে ওঠে সেই একই ছবি। কিন্তু সেটা দেখেই ওখানে উপস্থিত প্রত্যেকটা সিকিউরিটি গার্ড শিহরিত হয়ে ওঠে। এবারেও একই ছবি দেখা যাচ্ছে, কোনো একটি মৃতদেহ দুমড়ে মুচড়ে ভাঁজ করে ট্রলি ব্যাগের ভেতর ঢোকানো হয়েছে, আর তার হাতে রয়েছে সেই নীল পাথরের আংটি, একদম স্পষ্ট। কিন্তু একটু আগে মৃতদেহের যে অবস্থান ছিল এখন সেটা সম্পূর্ণভাবে পাল্টে গেছে। দেখে মনে হবে যেন মৃতদেহটা বের করে আবার পুনরায় সেই ট্রলি ব্যাগে ভরা হয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব? মৃতদেহ বের করা তো অনেক দূরের কথা, ওই ট্রলি ব্যাগটা তো এর মাঝে খোলা পর্যন্ত হয়নি। মৃতদেহের এই অবস্থা পরিবর্তন দেখে সিকিউরিটি অফিসার রূপকথা ব্যানার্জিও যথেষ্ট চমকে যান। উনি এতক্ষণে বুঝতে পারছেন কোথাও কিছু একটা অস্বাভাবিক ঘটছে, কিন্তু সেটা কি উনি বুঝতে পারছেন না।
ওনার নির্দেশ মতো এরপর বার কয়েক সেই ভৌতিক ট্রলি ব্যাগটি আলাদা আলাদা করে স্ক্যান করা হলেও সেই একই দৃশ্য সকলের সামনে আসে। মৃতদেহের উপস্থিতি নিয়ে তখন আর কারোর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রতিবারই তার অবস্থান পরিবর্তিত পাওয়া যায়। তার মানে মৃতদেহটি ট্রলি ব্যাগের ভেতরে নড়াচড়া করছে। এটা জানাজানি হতেই সকলের মধ্যে একটা তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঠিক হয় পুলিশ অফিসার এসে গেলে ওনার সামনে ট্রলি ব্যাগটি খোলা হবে। ম্যাডাম, আমার ফ্লাইট তো রাত 9:30। এখন এসব করতে গেলে আমি তো প্লেন মিস করব। তাহলে আমি কালকে অফিসে জয়েন করতে পারবো না। আপনি প্লিজ আমায় যেতে দিন ম্যাডাম। নিশ্চয় যেতে দেব, তবে সেটা আপনাকে প্লেনের দিকে না, আপনার পরবর্তী ঠিকানা লক আপ, আর পুলিশ অফিসার এসে সেই ব্যবস্থা করবেন। উনি আসলে আপনি ওনাকে বলবেন আপনার বক্তব্য। আরও বেশ কয়েকবার অনুনয় বিনয় করার পরেও ওনাদের তরফ থেকে কোনো উত্তর না পেয়ে সুজন হতোদ্যম হয়ে একটা চেয়ারে বসে পড়ে। আর খানিকক্ষণ বাদেই খবর আসে ইন্সপেক্টর অনিরুদ্ধ সেন এসে পৌঁছেছেন। কলকাতা পুলিশের একজন জাদরেল অফিসার এই অনিরুদ্ধ সেন। প্রায় 6 ফুট লম্বা, পেটানো স্বাস্থ্য, আর কথা বলার মধ্যেও যথেষ্ট ব্যক্তিত্বের ছাপ। এসে সামান্য ফর্মালিটিসের কিছু কাজ মিটিয়ে উনি এগিয়ে আসেন চেয়ারে বসে থাকা সুজনের দিকে। সেই সিকিউরিটি অফিসার ও রূপকথা ব্যানার্জি ওনাকে সবটাই বলেছেন। স্ক্যানারের হার্ড ডিস্কে স্টোর হয়ে থাকাও ট্রলি ব্যাগের ছবিগুলোও দেখিয়েছেন, আর প্রত্যেকবার স্ক্যান করার সময় মৃতদেহটি স্থান পরিবর্তন করছে সে কথাও জানিয়েছেন। ওনার সাথে কথা বলে নেওয়ার পর ইন্সপেক্টর এগিয়ে আসেন সুজনের দিকে। আপনি সুজনবাবু? হ্যাঁ স্যার, আমি সুজন। আমি গুয়াহাটিতে একটা নতুন চাকরি পেয়েছি, সেই কারণেই আমি গুয়াহাটি যাচ্ছিলাম। বিশ্বাস করুন, এই ট্রলি ব্যাগে যে মৃতদেহ রয়েছে সে ব্যাপারে আমি কিছুই জানি না। তাহলে এই ট্রলি ব্যাগে আপনি কি নিয়েছিলেন? সামান্য জামা কাপড়, আমার পড়ার কিছু বই আর টুকিটাকি কিছু জিনিসপত্র। আপনার বিশ্বাস না হলে আপনি ট্রলি ব্যাগ চেক করে দেখুন আমি মিথ্যা বলছি কিনা। ঠিক আছে, ট্রলি ব্যাগের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আপনার এই পিঠের ব্যাগ, সেটাতেও তো 2টো ভোজালি রয়েছে, সেগুলো কোত্থেকে এলো? বিশ্বাস করুন স্যার, এসব মিথ্যা। এরকম কিছুই নেই, কোনো অস্ত্র আমার পিঠের ব্যাগে নেই। আমি নিজে দেখুন। ইন্সপেক্টর অনিরুদ্ধ সেনের উপস্থিতিতে সুজনকেও ট্রলি ব্যাগ সমেত পাশের একটা ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে শুধুমাত্র ইন্সপেক্টর সেন, সুজন আর সিকিউরিটি ইনচার্জ রূপকথা, আর ওনাদের উপস্থিতিতে ওই ট্রলি ব্যাগ খোলা হয়। তবে ব্যাগ খুলে যা বেরোয় সেটা দেখে ওরা সকলে একেবারে চমকে যায়। স্যার দেখেছেন, আমি বলেছিলাম এই ট্রলিতে আমার জামা কাপড়, পড়ার বই আর অন্যান্য দরকারি জিনিসপত্র ছাড়া আর কিচ্ছু নেই। এবার আমার কথা মিলল তো? আপনাদের মেশিনে কোনো গন্ডগোল আছে, আর তার জন্য আপনারা আমাকে এইভাবে হেনস্থা করলেন। সুজনের বক্তব্য যে সম্পূর্ণ সঠিক সেটা ব্যাগ খোলার সাথে সাথেই প্রমাণিত হয়। ব্যাগ থেকে সত্যি সত্যি ওর বলা জিনিসপত্রই বেরোয়। আপাত দৃষ্টিতে সন্দেহ করার মতো কিচ্ছু নেই এতে, কিন্তু তাও সিকিউরিটি ইনচার্জ রূপকথা যেন কিছুতেই নিশ্চিন্ত হতে পারছিলেন না। সুজনের ব্যাগে কোনো মৃতদেহ নেই, উনি যেন কিছুতেই এটা মেনে নিতে পারছেন না। এর মাঝে সুজন ছাড়াও আরও অনেকের ব্যাগ উনি স্ক্যানারে ফেলে চেক করেছেন, কিন্তু কারোর ক্ষেত্রেই এরকমটা হয়নি। শুধুমাত্র সুজনের ক্ষেত্রেই এটা হলো। তার থেকেও যেটা বড় কথা, ওর ট্রলি ব্যাগে থাকা মৃতদেহটি বারবার স্থান পরিবর্তন করছে, সাথে ওর পিঠের ব্যাগে থাকা সেই 2টো বড় ছোড়া, সেগুলোও কিছু বেরোলো না। এই ব্যাপারটাও রূপকথাকে বেশ অবাক করে। আর কারোর ক্ষেত্রে ভুল না হলেও এই সুজন নামের ছেলেটির ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটছে, এটা কিছুতেই ওরা বুঝতে পারে না। কিন্তু কিছু তো একটা রহস্য আছে সুজনের সেই ট্রলি ব্যাগটাকে ঘিরে, এটা বুঝতে তখন ওদের বাকি নেই। ওরা নিজেদের মধ্যে আলোচনা করার জন্য সুজনকে সেই ইন্টারোগেশন রুমে বসতে বলে পাশের একটা রুমে চলে যায়। সেই রুমে একা বসে থাকে সুজন। সামনের বড় টেবিলে রাখা ওর ট্রলি ব্যাগটা। পাশের ঘর থেকে সিসিটিভি দিয়ে ওরা লক্ষ্য করতে থাকে সুজনকে। সুজন হাতের ঘড়িতে দেখে তখন সময় রাত 9:20। ওর গুয়াহাটির ফ্লাইটের কলকাতা ছেড়ে আকাশে উঠতে আর মাত্র 10 মিনিট বাকি।
অর্থাৎ ওর আর আজকে গুয়াহাটি যাওয়া হবে না। আগামীকাল ওর নতুন চাকরিতে জয়েন করার কথা ছিল, সেটাও একটা বড় অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে যায়। যদি চাকরিটা না জয়েন করতে পারে তবে যে ওর কি হবে ভাবতে গিয়েই বুকটা শিউরে ওঠে ওর। আর সেই জন্যই ওর যাবতীয় রাগ গিয়ে পড়ে ওই ট্রলি ব্যাগটার ওপর। ওটার জন্যই এই যত ঝামেলার সূত্রপাত। সুজন, কি রে, এখানে একা একা এভাবে বসে আছিস যে? আরে বলিস না, কি যে ঝামেলায় পড়েছি। স্বাভাবিক রিফ্লেক্সে কথাগুলো বলেই ওর খেয়াল হয়, আরে এটা তো ওর বান্ধবী রূপকথার গলা। সে তো ওকে এয়ারপোর্টের বাইরে ছেড়ে বাড়ি ফিরে গেছে, তাহলে সে এখানে এলো কি করে? কথাটা মনে হতেই চমকে ওঠে সুজন, আর টেবিলের দিকে তাকাতেই ওর বুকের ভেতরটা কেঁপে ওঠে। ওর মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। ওর ট্রলি ব্যাগটার পাশে কেউ একজন শুয়ে রয়েছে ওই টেবিলের ওপর। একজন অল্প বয়সী মহিলা, পরনে বিয়ের সাজ, দামি বেনারসি শাড়ি। প্রথম দর্শনে সুজনের খুব চেনা মনে হয় সেই মহিলাকে। ধীর পায়ে হেঁটে উঠে আসে ও সেই মহিলার টেবিল, আর যতই ও টেবিলের দিকে এগিয়ে আসতে থাকে ও বুঝতে পারে ওর ঘাড়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে, ওর মাথাটা ভীষণ ভারী হয়ে আসছে। একটা সময় অসহ্য যন্ত্রণায় মাথা চেপে বসে পড়ে সুজন। সুজন, তুই গেলি না গুয়াহাটি? তোর তো আজ রাতে 9:30 ফ্লাইট। কে কে বলছেন? কে কথা বলছেন? এই কি রে, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো রূপকথা। একটু আগেই তো আমাদের কথা হলো এয়ারপোর্টের বাইরের গেটে। আমাকে এর মধ্যেই ভুলে গেলি? না না, তা নয়, কিন্তু তুই এখানে কি করে এলি? তুই তো বাড়ি ফিরে যাবি বললি। এই রে, তুই তো আমাকে সাথে করে আনলি রে, এর মধ্যে ভুলে গেলি? আ- আ- আমি আমি কখন তোকে সাথে করে আনলাম? আর তুই এসব কি পড়েছিস? বেনারসি শাড়ি? হ্যাঁ, তুই তো আনলি। তুই ছাড়া আমার আর কে আছে বল? আর তুই আমাকে ভুলে গেলি, সে কি করে হয়? তুই তো বলেছিলি আমাকে বিয়ে করে আমরা নতুন ঘর বাঁধবো, প্লেনে করে আমাকে তুই বেড়াতে নিয়ে যাবি। আর যাবি নাই বা কেন? তুই তো আমার সব। তুই আমাকে নিয়ে যাবি না তো কে নিয়ে যাবে বল? হ্যাঁ, সে তো নিশ্চয়ই নিয়ে যাব, কিন্তু আগে তো আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তাই না? এই তো সবে চাকরি জয়েন করতে যাচ্ছি, তাতেও দেখ না কত অসুবিধা। কিন্তু তুই কোথা থেকে কথা বলছিস সেটা তো অন্তত বল। এই তো তোর সামনে থেকে, তুই আমাকে দেখতে পাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, কিন্তু তুই এখানে কি করে এলি? এ বাবা, আমি আর কি করে আসবো? তুই তো আমাকে নিয়ে এলি তোর এই ট্রলি ব্যাগটার মধ্যে করে। সুজন চমকে ওঠে ওর কথা শুনে। এ কি বলছে রূপকথা? আরে কি বলছিস রূপকথা? আমি তোকে কখন নিয়ে এলাম, তার উপর ট্রলি ব্যাগে করে? মানে কি বলছিস রে তুই? তুই সব ভুলে গেছিস সুজন। তুই তো আমাকে নিয়ে আসলি, আমার শরীরটাকে কেটে টুকরো টুকরো করে তুই এই ট্রলি ব্যাগটায় ভরলি, আর এখন সব ভুলে গেলি? রূপকথার কথা শুনে চিৎকার করে ওঠে সুজন। ওর চোখে মুখে তখন একটা চাপা ভয়ে কাজ করছে। এসব কি বলছে রূপকথা? আর ওর চিৎকার শুনে অনিরুদ্ধ সেন আর সিকিউরিটি ইনচার্জ রূপকথা ছুটে আসেন ইন্টারোগেশন রুমে। কিন্তু ঘরের দরজাটা ভেতরের দিক থেকে লক করা। অবাক হয়ে যায় ওরা, ঘরটা লক করলো কে? সুজন তো ওখানে মাটিতে বসে আছে, আর সুজন ছাড়া ওই ঘরে আর কেউ নেই। তাহলে তোর মনে আছে সুজন, তুই যে চাকরিটাতে আজ জয়েন করতে যাচ্ছিস সেটা তোর একেবারেই ভালো লাগেনি। এই চাকরিটা তোর বেশি দিন টেকেও না। তোকে তোর ম্যানেজার চাকরি থেকে বরখাস্ত করেন, কিন্তু এই গুয়াহাটি শহর তোকে খালি হাতে ফেরায়নি। এই শহর তোকে যেমন প্রাথমিকভাবে কিছু দেয়নি, যখন দিয়েছে তখন ভরিয়ে দিয়েছে। আমরা এই শহরেই সুখে ঘর বেঁধেছিলাম। তোর মনে আছে সুজন? রূপকথার কথা শুনে মাটির ওপর উঠে বসে সুজন। একটু সময় নেয় রূপকথার কথাটা বুঝে নেওয়ার জন্য। কাঁচা পাকা চুলে তখন বেশ আভিজাত্যের ছাপ সুজনের মুখে। ফ্রেঞ্চ কাট দাড়ি ওর খুব একটা পছন্দ নয়, কিন্তু শুধু রূপকথা বলেছিল বলেও রেখেছে। জেল দিয়ে ব্যাকব্রাশ করা চুল, পরনে ব্লেজারটাও বেশ দামি।
একবার ঘাড় ঘুরিয়ে তখনও মাটিতে পড়ে থাকা তরুণ সুজনের দিকে বেশ করুণভাবে চেয়ে আছে মাঝবয়সী ভারিক্কি চেহারার সুজন। আরে এই ছেলেটা জানে না এখনো কত লড়াই ওকে লড়তে হবে, আর জানবেই বা কি করে? ও তো সবে আজ গুয়াহাটি রওনা হতে এসেছিল। এরপরে প্রায় 22টা বছর ওকে দাঁতে দাঁত চেপে লড়াই করে যেতে হবে, আর সেই লড়াইয়ে ওর পাশে শুধুমাত্র রূপকথা। কি রে, কি ভাবছিস? আমার কথার উত্তর দিলি না যে কোনো? না মানে কি বলি বলো তো, সেটাই ঠিক বুঝে উঠতে পারছি না। সে কি রে, আমাদের মধ্যে কথা কি এখন কম পড়ছে? আগে তো দিনের পর দিন, রাতের পর রাত আমরা একে অপরের সাথে কথা বলে কাটিয়ে দিতাম। তোর আজ হয়তো মনে নেই, আসলে কোম্পানির বড় ম্যানেজার এখন তুই। এসব ছোটোখাটো ব্যাপারে মাথা দিলে তো চলবে না, তাই না রে? না না, আমার সব মনে আছে। এই 22টা বছরের প্রতিটা স্মৃতি আজও চোখ বুজলে পরিষ্কার দেখতে পাই। সব কটা স্মৃতি যেন জ্যান্ত হয়ে আমার দিকে তাড়া করে হাসে। আমারও। এই কথার কোনো উত্তর দিতে পারে না সুজন, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ওর দিকে। আর ওর সেই উদাস দৃষ্টির মাঝেই রূপকথা বলে ওঠে, হ্যাঁ রে সুজন, তো সরোজিনী মেনশনের কথা মনে আছে? সরোজিনী ম্যানশনের নাম উঠতেই এবার আরও চমকে ওঠে সুজন। এই নামটা যে ও কিছুতেই ভুলতে পারবে না যতদিন ও বেঁচে থাকবে। যতদিন রূপকথা বেঁচে ছিল, এই সরোজিনী ম্যানশনের নাম ওদের মধ্যে একটা ভয়ঙ্কর স্মৃতি হয়ে রয়ে গেছিল। কি রে, বললি না তো সুজন, তো সরোজিনী মেনশনের কথা মনে আছে? মাথা নিচু করে হালকা একটু ঘাড় নাড়ে সুজন। অর্থাৎ ওর মনে আছে। আমাকে বলবি রে, কি ছিল সেই সরোজিনী ম্যানশনে? বিশ্বাস কর, আমি মরে যাওয়ার আগের মুহূর্ত অবধি বুঝতে পারিনি। আমার খুব খুব জানতে ইচ্ছা করে যে আমাকে মরতে হয়েছিল কেন, তুই আমাকে এভাবে মেরে ফেলেছিলি কেন? সুজন রূপকথার কথা শুনে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। ও জানে আজ আর ওর রূপকথা নেই। বর্তমানের দিন পঞ্জিকায় রূপকথা এখন অতীত। ওর টুকরো টুকরো করে কাটা দেহ কবেই ভেসে গেছে ব্রহ্মপুত্রের জলে। আর সেই সব কিছু স্মৃতি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে শুধু সরোজিনী ম্যানশন। কংগ্রাচুলেশন সুজন, তুমি এবারে আমাদের ফ্যাক্টরির সব থেকে ভ্যালুয়েবল এমপ্লয়ি নির্বাচিত হয়েছ। অবশ্য সেটা সম্পূর্ণ হতে পেরেছ তোমার কাজের নিষ্ঠা আর অধ্যাবসায়ের কারণে। তুমি আমাদের সমস্ত কর্মচারীর কাছে একটা উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছ। কোম্পানি আজ তোমার জন্য গর্বিত। থ্যাংক ইউ স্যার। আমি তো শুধু আপনাদের নির্দেশ মতো কাজ করেছি মাত্র। আপনারা যেমন দেখিয়ে দিয়েছেন আমি সেটাই পালন করার চেষ্টা করেছি। বাহ, তোমার বিনয় আমার খুব ভালো লেগেছে। আসলে তুমি একজন যথার্থ সাকসেসফুল এমপ্লয়ি। তোমার আগের কোম্পানি তোমার প্রকৃত প্রতিভা বুঝতে পারেনি। স্যার, সে যা হওয়ার হয়ে গেছে। এখন আমি আপনাদের কোম্পানির একজন এমপ্লয়ি। অতীতের কাসুন্দি ঘেঁটে আর কোনো লাভ নেই স্যার। আমি আমার সমস্ত বিদ্যা, শিক্ষা, কর্মদক্ষতা সবই আপনাদের কোম্পানির জন্যই ব্যয় করতে চাই, যাতে আমি নিজেকে আরও প্রতিষ্ঠিত করতে পারি। কিন্তু সেটা আমি যে চাই না সুজন। মানে হে, আপনি কি বলছেন স্যার? শোনো সুজন, তোমার পারফরমেন্স দেখে আমাদের কোম্পানি তোমাকে একটা বিশেষ সুযোগ দিতে চায়। তবে সেটা এই গুয়াহাটিতে নয়। তোমাকে আমরা তেজপুরে পাঠাচ্ছি। এখান থেকে ঘন্টা 4 রাস্তা। তোমার যখন দরকার পড়বে তুমি আমাদের গুয়াহাটির মেন অফিসে চলে আসতে পারবে। আশা করি তোমার এতে কোনো অসুবিধা হবে না। তেজপুর? সেখানে কি আছে স্যার? না, কিছুই নেই, তবে হতে চলেছে। আমাদের কোম্পানি একটি ব্রাঞ্চ অফিস আমরা তেজপুরে খুলতে চলেছি, আর আমি চাই তুমি সেই অফিসের দায়িত্ব নিয়ে সেখানে যাও। মনে রেখো, সেই ব্রাঞ্চ অফিসের সমস্ত দায়িত্ব তোমাকেই নিতে হবে। তার জন্য তোমাকে প্রমোশন আমরা অবশ্যই দেব। প্রমোশন? একটা ব্রাঞ্চ অফিসের সব রকমের দায়িত্ব? কথাগুলো শুনে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না সুজন। স্যার, আপনি কি বলছেন? এটা তো আমার স্বপ্ন। আমি নিশ্চয়ই আপনার এই বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ স্যার। তাহলে তুমি রাজি তো? বেশ, আমি তাহলে সেই মতোই হায়ার ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। নিশ্চয়ই স্যার।
আপনি যে দায়িত্ব আমায় দিয়েছেন সেটা পালন করা আমার কর্তব্য। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে কখনো আমার কারণে কোনো অভিযোগের সম্মুখীন হতে দেব না। বাহ, আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম। তুমি তবে কবে নাগাদ রওনা হতে পারবে? দেখো, নতুন অফিস যখন তৈরি হবে তখন আমি চাইবো তুমি প্রথম থেকেই তার সঙ্গে যুক্ত থাকো, তাহলে সব দিকটা তুমি বুঝে নিতে পারবে। স্যার, আপনি নির্দেশ দিলে আমি আগামীকাল সকালেই রওনা হয়ে যাব। দ্যাটস ইট। শোনো, প্রাথমিকভাবে তোমার হয়তো থাকা খাওয়ার একটু অসুবিধা হতে পারে, কারণ আমাদের সাইটটা ঠিক তেজপুরের নয়, তার থেকে একটু আগে নলতলি নামে এক জায়গায়। মেন হাইওয়ের ওপরই ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। ছোট বড় বহু কোম্পানি সেখানে ফ্যাক্টরি তৈরি করেছে, তবে তবে নলতলি জায়গাটা এখনও সেভাবে ডেভেলপ করেনি, তাই তোমার গিয়ে ওঠার মতো সেরকম ভালো কোনো হোটেল সেখানে নেই। হয় তোমাকে যাতায়াত করতে হবে, আর না হলে না হলে স্যার? ওখানে এক আমার পৈতৃক বাড়ি আছে, আমার ঠাকুরদারই তৈরি করা। অনেক সাধ করে তিনি ওই বাড়ি তৈরি করেছিলেন। ঠাকুমার নামই নাম রেখেছিলেন সরোজিনী ম্যানসন। কিন্তু পরবর্তীকালে আমার বাবা জ্যাঠামশাই দুজনেই লেখাপড়ার কাজে বিদেশে চলে গেলে নলতলির সেই সরোজিনী ম্যানসন দেখভাল করার জন্য আর কেউ থাকে না। সময় নিয়মেই ধীরে ধীরে সেই বাড়ি পরিত্যক্ত হয়ে যায়। তোমার যদি কোনো অসুবিধা না থাকে, আপত্তি না থাকে, তবে তুমি সেই বাড়িতে থাকতে পারো। তাহলে আমার এক ঢিলে দুই পাখি মারা হবে। এক ঢিলে দুই পাখি মারা মানে? খুব সহজ। এক, তোমার থাকার জন্য আমাকে হোটেলে ভাড়া গুনতে হবে না, আর দুই, আমার বাড়িটাও দেখভাল করার জন্য একটা উপযুক্ত মানুষ পেয়ে যাব। কিন্তু স্যার, এখন তবে সেই বাড়িতে কে থাকে? আরে না না, তুমি এরকমটা ভেবো না যে ওই বাড়িতে কেউ থাকে না। ওই বাড়িতে দেখভালের জন্য একজন কেয়ারটেকার রাখা আছে। তিনি আমার বাবার আমলের চাকর, নাম ভজহরি। বাড়িটার সামনের দিকটা কিছুটা খালি জমি আছে, সেখানেই ভজহরি কিচেন গার্ডেন করেছে। সেখান থেকেই যা সবজি ও এসে আমাদের দিয়ে যায়, মাস 6 অন্তর অন্তর। এমনিতেও খুব বিশ্বস্ত লোক, তোমার কোনো অসুবিধা হবে না। না না স্যার, আপনি বলছেন এটাই আমার কাছে অনেক। আমার ওখানে থাকতে কোনো অসুবিধাই হবে না। সত্যি সুজন, তুমি আমাকে বাঁচালে ভাই। আমি যে কি প্রচন্ড টেনশনে ছিলাম তুমি ভাবতে পারবে না। কোনো চিন্তা করবেন না স্যার, আমি আগামীকাল সকালেই রওনা হয়ে যাব, আর আমি সরোজিনী ম্যানশনেই থাকবো। ঠিক আছে, তবে সেই কথাই রইল। তুমি ওখানে গিয়ে ওই জাতিরাদিত্য বরদুইলের সঙ্গে যোগাযোগ করো, ওই তোমাকে আমাদের অফিসে সব কাজ বুঝিয়ে দেবে। অল দ্য বেস্ট। সুজন তখনকার মতো ওর বসের ঘর থেকে বেরিয়ে আসে। আজ ওর মনটা বেশ ভালো। প্রথমেই ওর মেসে ফিরে ও ফোন করে রূপকথাকে। জীবনের প্রতিটা ভালো খবর সবার প্রথম ও রূপকথাকেই জানায়, তাই এবারেও তার অন্যথা হয় না। এবারেও ঠিক করে নিয়েছে ওদের এই বন্ধুত্বটাকে এবার পরিণতি দেওয়ার সময় হয়েছে। সামনের পুজোয় যখন ও বাড়ি যাবে তখন ও রূপকথাদের বাড়ি গিয়ে বিয়ের জন্য কথা বলবে। বছর চারেক আগে যে বেকারত্বের জ্বালা আর আর্থিক অনিশ্চয়তার উৎকণ্ঠা নিয়েও কলকাতা ছেড়েছিল, সেই পরিস্থিতি এখন বদলে গেছে। ও এখন রূপকথার দায়িত্ব নিতে প্রস্তুত। তাই ওর মনের সব কথা ও ফোনে রূপকথাকে জানিয়ে ফিরে আসে ওর ছোট্ট ঘরটায়। সত্যি ওর স্বপ্ন সার্থক হতে চলেছে। তাড়াতাড়ি সেদিন শুয়ে পড়ে সুজন। পরদিন ভোর ভোর বেরোনো, ওর সামান্য কিছু জিনিস ওর সাথের ট্রলির মধ্যে ভরে নিতে হবে, তাহলেই হলো। সকাল 8টা নাগাদ একটা তেজপুরগামী দূরপাল্লায় উঠে বসে সুজন। গন্তব্য নলতলি বাজার। ওর ব্যাচেলার সংসার তখনও ট্রলি ব্যাগ আর পিঠের একটা ছোট্ট ব্যাগে বন্দি। মনের ভেতর এক আকাশ উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সুজন চড়ে বসে বাসে, ঠিক যেমনভাবে একদিন ও কলকাতাকে পেছনে ফেলে রওনা হয়েছিল গুয়াহাটির পথে। সরোজিনী ম্যানশন নতুন বাজার থেকে 10 মিনিটের হাঁটা পথ। একটা বড় ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে পেছনে ফেলে একটা কানা গলি রাস্তা ঢুকে গেছে সোজা নাক বরাবর। দুপাশে বড় বড় আম গাছ। সেই রাস্তার শেষ মাথাতে সরোজিনী ম্যানশন। সামনে বড় লোহার গেট, বেশ বড় একটা একতলা বাড়ি। রাস্তা থেকে 3-4টে সিঁড়ির ধাপ উঠে একটা বিরাট চাতালের ওপর গোটা বাড়িটা। বেশ পুরনো ইংরেজ স্থাপত্যের মতো বাড়িটার কাঠামো। বাড়ির ওপরে বড় করে লেখা সরোজিনী ম্যানশন।
তবে বহুদিন রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে অনেকটাই মলিন। বেশ কিছু ফাটল বরাবর বটগাছ শাখা প্রশাখা মেলেছে। সুজন বুঝতে পারে সিদ্ধার্থ স্যার একদম ঠিক বলেছিলেন। বাড়িটাতে থেকে দেখভাল করাটা খুবই দরকার, নইলে পৈতৃক সম্পত্তি সত্যিই নষ্ট হয়ে যাবে। বাড়িটার দিকে তাকিয়ে এইসবই ভাবছিল সুজন। হঠাৎ ওর ঠিক পাশে একটা ফ্যাঁসে গলার স্বর শুনে চমকে তাকায় সুজন। দাদা বাবু, আসুন, আপনার থাকার ঘর তৈরি আছে। হল ঘরের ডান পাশের ঘরটা আপনার জন্য প্রস্তুত করে রেখেছি। আপনি যান, আপনার জিনিসপত্র রেখে স্নান করে নিন। ততক্ষণে সুজন বুঝতে পেরেছে ওর আসার খবর ওর বস আগেই ভজহরিদাকে দিয়েছেন। সেই মতোই উনি ওর থাকার জন্য ঘর পরিষ্কার করে রেখেছেন। তাই তখনকার মতো কথা না বাড়িয়ে সুজন ওর ঘরে চলে যায়। মোটামুটি মাঝারি মাপের একটা ঘর। ঘরের মধ্যে একটা পড়ার টেবিল, একটা আলমারি আর একটা ছোট্ট টেবিল ফ্যান রয়েছে। মোটামুটি ছিমছাম আয়োজন, তবে খুব সুন্দর পরিপাটি করে সাজান। যিনি সাজিয়েছেন তার পছন্দের তারিফ করতে হয়। টেবিলের ওপর একটা ছোট্ট ফ্লাওয়ার ভাসে একটা জিনিয়ার গোঁজা, আর আলমারির কাঁচের ওপর একটা একসারি বক উড়ে যাওয়ার ত্রিমাত্রিক স্টিকার। হালকা আকাশি রং 3 দিকের দেওয়ালে, আর একটা দেওয়ালে অয়েল পেন্টিং। চারপাশটা একবার ঘুরে দেখে নিয়েই সুজন বাথরুমে চলে যায়। এত দূর রাস্তা পার হয়ে এসেছে, একটু ফ্রেশ হয়ে ওর নতুন অফিস যেখানে তৈরি হচ্ছে সেখানে যাবে ঠিক করে। আপাতত আজকের দিনটা হেঁটেই যেতে হবে, কাল থেকে ব্যবস্থা করে নেবে নিজের মতো। তারপর ধীরে ধীরে ঠিক গুছিয়ে নেবে ও। সুজন ঠিক করে সন্ধে বাড়ি ফিরে ভজহরিদার সাথে আলাপ জমাবে। এখন দেরি হওয়াটা ঠিক নয়। সন্ধে সুজনের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8টা বেজে যায়। মিস্টার বরদলুই ওর জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। সেই গাড়ি করেও যাতায়াত করবে বলে ঠিক হয়। ড্রাইভার একটা অল্প বয়সী ছেলে, নাম অভিজিৎ শইকিয়া। রাত্রে ওকে বাড়িতে ড্রপ করার সময় হঠাৎ ড্রাইভার সুজনের সাথে গাড়ি থেকে নেমে আসে। স্যার, আপনি তো আজকে প্রথম এসেছেন, এখানকার কোনো কিছু সেরকম চেনেন না, জানেন না। চলুন আপনার ঘরে গিয়ে ঘরটা একটুখানি গুছিয়ে রেখে আসি। আরে না না অভিজিৎ, তুমি ব্যস্ত হয়ে না। আমার কাছে লাগেজ বলতে সেরকম কিছু নেই। একটা ট্রলি ব্যাগ আর একটা ছোট পিঠ ব্যাগ, এটুকু জিনিস গোছাতে আমার মিনিট 10-এর বেশি সময় লাগবে না। তাও স্যার, চলুন একবার দেখে আসি আপনার ঘরটা। মানে বলা তো যায় না, যদি রাত বিরেতে দরকারি জিনিসপত্র লাগে তবে না হয় দেখে কিনে আনবো। এখনও কিছু দোকানপাট হয়তো খোলা পাবো। আরে তুমি একেবারেই চিন্তা করো না। ওনাকে মিস্টার বোস ফোন করে আমার আসার কথা বলে দিয়েছেন। আমার ধারণা ভজহরিদা সব কিছু ব্যবস্থা করে রাখবেন। সুজন যে ওর ঘরে অভিজিৎকে যেতে দিতে চাইছে না সেটা অভিজিৎ বেশ ভালোই বুঝতে পারে, তাই আর কথা বাড়ায় না। বলে, ঠিক আছে স্যার, তবে আমি এখন আসি। আপনি সাবধানে থাকবেন স্যার, নতুন জায়গা, বলা তো যায় না কখন কি বিপদ আপদ হয়। অভিজিৎ গাড়ি নিয়ে চলে যায়। তবে ওর বলে যাওয়া কথা সাবধানে থাকবেন স্যার। আর সেটা বলার সময় ওর মুখে ফুটে ওঠা হাসিটা দেখে সুজনের একেবারেই ভালো লাগলো না। কেমন একটা অশুভ ইঙ্গিত ছিল ওই হাসিটায়। কিন্তু সেসব ভেবে সুজনের সময় নষ্ট করলে চলবে না। ও তাড়াতাড়ি ভজহরিকে 1 কাপ গরম কফি দিতে বলে ওর ঘরে ঢুকে আসে। আসা যাওয়ার পথেও দেখতে পেয়েছে হলঘরটার দুপাশে মোট 4টে রুম, যার একটায় ও রয়েছে, মানে ওকে থাকতে দেওয়া হয়েছে। আর 2টো রুম তালাবন্ধ। কোনাকুনি আর একটা রুমের দরজা খোলা, কিন্তু কাউকে সেখানে থাকতেও দেখেনি। কিন্তু ওর নিজের ঘরে পৌঁছে ওর চক্ষু চড়ক গাছ। ভজহরিদা, ও ভজহরিদা, এসব কি করেছো গো? আমি তো সকালে বললাম আমি রাতে এসে আমার সব জিনিসপত্র গোছাবো, তুমি আবার এসব করতে গেলে কেন? সুজন ভেবেছিল ভজহরিদা হয়তো রান্নাঘরে আছে, সেই মতো বেশ জোরেই কথাটা বলেছিল। কিন্তু উনি যে ইতিমধ্যে কফির কাপ নিয়ে ওর পাশে এসে দাঁড়িয়ে গেছেন সেটা সুজন ভাবতেও পারেনি। একদম ওর পিঠের কাছে ভজহরিদার গলা শুনে
একরকম চমকে ওঠে সুজন। বাবু, আপনার কফি। এসব আমি কিছুই করিনি, রূপু দিদিমণি করেছেন। উনি বললেন আপনি আমাদের অতিথি, কটা দিনই বা থাকবেন, তাই আপনার কাজ যতটা এগিয়ে রাখা যায়। রূপু দিদিমণি? সেটা আবার কে? আর কটা দিন থাকবো মানে? আমি তো এখানে থাকবো বলেই এসেছি। সে তো সবাই তাই বলেই আসে বাবু। আর ওমা, আপনি রূপু দিদিমণিকে চেনেন না? উনি তো সিদ্ধার্থ স্যারেরই মেয়ে, উনি তো এখানেই থাকেন। স্যার আপনাকে ওনার কথা কিছু বলেননি? কই না তো, ও স্যার তো আমাকে ওনার মেয়ের কথা কিছু বলেননি। ও, তাহলে বলতে ভুলে গেছেন বোধহয়। রূপু দিদিমণি এখানেই থাকেন, তেজপুর ইউনিভার্সিটিতে পড়াশুনো করছেন। সত্যি কথা বলতে কি, এখানে আসার পর থেকে সুজনের একটাই অসুবিধে হচ্ছিল, কথা বলার মতো কোনো মানুষ নেই ধারে চত্বরে। বাড়িতে সারাদিন একা একা থাকতে ওর মোটেও ভালো লাগে না। আর মানুষ বলতে শুধু এই ভজহরিদা, ওনার সাথে আর কতই বা কথা বলা যায়। তাই ওর সাথে এই সরোজিনী ম্যানশনে আরও কেউ একজন থাকে জানতে পেরে ওর বেশ ভালোই লাগে। আর তার উপর সেই মানুষটা একজন কলেজ পড়ুয়া তরুণী জানতে পারার পর ওর ভালো লাগাটা আরও কয়েক গুণ বেড়ে যায়। দাদা বাবু, আপনি রাতে ডিনার কোথায় করবেন? আপনার ঘরেই খাবার দিয়ে যাব। না মানে এখানে কি ব্যবস্থা তা তো আমি জানি না। তা তুমি যে বললে ওই আর একজন রূপু দিদিমণি, না কে যেন থাকেন, তিনি কোথায় ডিনার করেন? সেখানেই একসঙ্গে করে নেবো না হয়, সেই সুবাদে ওনার সঙ্গে পরিচয়টাও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সেই মতোই হবে। আমি তাহলে ঠিক 9:30টার সময় ডিনার টেবিলে আপনাদের ডিনার দেব। আপনি চলে আসবেন, রূপু দিদিমণিও ওখানেই থাকবেন। আপনারা তখনই পরিচয় করে নেবেন না হয়। এরপর সুজন ধীরে ধীরে ফ্রেশ হয়ে বাড়িতে ফোন করে, রূপকথাকেও ফোন করে, কিন্তু একবারের জন্য সরোজিনী মেনশনে ওর সঙ্গে যে আরেকজন তরুণী আছেন সে কথা বলে না। সব টুকটাক কাজ মিটিয়ে ও রেডি হয়ে থাকে রাত 9:30টার জন্য। এমনিতে তো সেরকম কিছু করার নেই, তাই পুরনো অফিসের কিছু টুকটাক কাজ মিটিয়ে ও একটা গল্পের বই নিয়ে বসে। এক্সকিউজ মি, আপনি সুজন বাবু? দরজার দিক থেকে মহিলা কণ্ঠটা শুনে একদম খাটের ওপর লাফিয়ে উঠে বসে সুজন। হাই, আমি রূপকথা, ডাকনাম রূপু। আপনি আমাকে এর মধ্যে যা খুশি বলে ডাকতে পারেন। দেখুন, ফর্ম্যাল পরিচয় পর্বের ধার আমি ধারি না, তাই নিজেই চলে এসেছি আপনার সঙ্গে আলাপ জমাতে। ইনফ্যাক্ট আমার একটা অন্য উদ্দেশ্যও আছে। মেয়েটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুজন। অসাধারণ সুন্দর দেখতে, বয়স খুব বেশি হলে 21 কি 22, পোশাকে যথেষ্ট আধুনিকতার ছোঁয়া, আর কথাবার্তায় যথেষ্ট সপ্রতিভ, স্মার্ট। তবে সব থেকে আকর্ষণীয় হলো মেয়েটার চোখ দুটো আর ঠোঁটের হাসিটা। ও হাসলে গালে একটা টোল পড়ছিল। সত্যি বলতে কি, সুজন কোনোদিন স্বর্গের অপ্সরা দেখেনি, বা দেখেনি কখনো কোনো গন্ধর্ব রাজকুমারী। তবে তারা যদি সত্যি সত্যি থাকেন, তবে যে এরকমই সুন্দর হতেন তা বলার অপেক্ষা রাখে না। সুজন একরকম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে মেয়েটার মুখের দিকে। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে কিছু একটা বলছি। রূপকথার কথায় এবার সম্বিত ফেরে সুজনের। ইতস্তত করে ওঠেও। আরে হ্যাঁ বলুন, আসলে আমি একদম ঠিক বুঝতে পারিনি। ভজহরিদা আপনার কথা বলেছিল বটে, আমি ভেবেছিলাম রাত্রে খাবার টেবিলে আলাপ করব। হ্যাঁ, আমিও সেরকমই ভেবেছিলাম, তবে প্রায় একটা লোভে পড়ে এখনই আপনার কাছে ছুটে এলাম একটা বিশেষ প্রয়োজনে। লোভে পড়ে? বিশেষ প্রয়োজনে? কি বলছেন বলুন তো, আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি। আরে আরে, আপনি আবার ভয় পেয়ে যাবেন না যেন। আপনার ঘর যখন গোছাচ্ছিলাম তখনই দেখলাম আপনার ট্রলি ব্যাগে বেশ কিছু বই রয়েছে, বেশিরভাগই ভূতের বই।
সত্যি বলতে কি জানেন তো, আমি ভূতের বইয়ের বড়ই পোকা। আমি যদিও জানি আপনার অনুমতি না নিয়ে ব্যাগটা খোলা আমার একদমই ঠিক হয়নি, কিন্তু ওই ভূতের গল্পের বইয়ের লোভে আপনার ব্যাগটা না খুলে আমি পারিনি। তার জন্য আই এম সো সরি। আরে না না, তার জন্য কি হয়েছে, বরং আপনি তো ভালোই করেছেন, আমার কাজ এগিয়ে রেখেছেন। কিন্তু একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হলো না। কোন ব্যাপারটা বলুন তো? বইগুলো তো আমার ট্রলি ব্যাগের মধ্যে ছিল। আপনি তো ব্যাগটা খোলার পর দেখতে পেলেন সেগুলো ভূতের বই, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাগটা খোলার আগে হেসে ওঠে রূপকথা। সত্যি আপনি তো পুরো পুলিশের মতো জেরা করেন। আচ্ছা বাবা, আমি মেনে নিচ্ছি আমার ভুল হয়ে গেছে। আপনার ব্যাগে আমি আগে হাত দিয়েছিলাম, পরে তা থেকে ভূতের বই দেখতে পাই। বলুন, এবার আপনার এতে কোনো আপত্তি নেই তো? এর জন্য আপনার যা শাস্তি আপনি আমায় দিতে পারেন, শুধু ফাঁসিতে চড়াবেন না। কি যে বলেন! রূপকথার প্রাণ খোলা মিশুকে ব্যবহার সত্যিই সুজনের খুব ভালো লাগছিল। কে বলবে ওরা প্রথমবার দেখা করছে? রূপকথা এতটাই আন্তরিকতার সঙ্গে কথা বলছিল যেন সুজন ওর কত দিনের পরিচিত। তবে শুনুন, যে কথাটা বলার জন্য এখন আমি এলাম, আপনার অনুমতি না নিয়ে আপনার ব্যাগ থেকে একটা ভূতের গল্পের বই আমি নিয়ে গিয়েছিলাম দুপুরে। সেটা পড়া শেষ হয়ে গেছে। আপনি যদি এটা পাল্টে আরেকটা বই দেন তাহলে বেশ ভালো হয়। আরে এ কি বলছেন, আপনার যেটা ইচ্ছা হবে সেটাই নেবেন। তবে আপনার হাতে ধরা এই বইটা তো অনেক মোটা, প্রায় 500 পাতার বই। এই কয়েক ঘন্টার মধ্যে আপনি পুরোটা পড়ে ফেলবেন কি করে? নাকি আগে আপনার বইটা পড়া ছিল? না না, তা নয়, এই বইটা আমি আগে পড়িনি। তবে ওই যে বললাম না, আমি ভূতের গল্পের বইয়ের পোকা। আমি তবে এই বইটা রেখে একটা অন্য বই নিয়ে যাচ্ছি। রূপকথার আপাত মুখমিষ্টত্ব সুজনের মন ছুঁয়ে গেছে ততক্ষণে, তাই একরকম মুগ্ধতার সুরই বলে, আরে এ তো খুব ভালো কথা। আরে আপনি যখন ইচ্ছা এসে আপনার পছন্দ মতো বই নিয়ে যেতে পারেন, আমার কোনো আপত্তি নেই। রূপকথা একটা কৃতজ্ঞতা সূচক হেসে এগিয়ে যায় বইয়ের সেলফটার দিকে। না বাবা থাক, এখন আর বই নেব না। ইচ্ছে ছিল একটা হাড় হিম করা ভূতের গল্প পড়ব, কিন্তু আপনি এসব যা বই সাজিয়ে রেখেছেন এসব আমার মাথায় ঢুকবে না। রূপকথার কথা সুজন ঠিক বুঝতে পারে না। মেয়েটা এই এক মুহূর্ত আগে বলল ভূতের গল্পের বই নিতে চায়, আবার পর মুহূর্তেই বলছে বইয়ের দরকার নেই। ব্যাপারটা কি বুঝে ওঠার আগেই রূপকথা বইয়ের সেলফ থেকে পেছন দিকে সরে আসে, বিছানার একটা কোণায় এসে ধপ করে বসে পড়ে। সুজন এগিয়ে গিয়ে দেখে বইয়ের সেলফের সবার উপরে তুলসীদাসী হনুমান চালিসা রাখা। এটা মা ওকে দিয়েছেন। ওর মা এখনও এই বয়সেও প্রতিদিন হনুমান চালিসা পাঠ করেন। তবে সুজন যে রোজ হনুমান চালিসা পাঠ করে তা নয়, তবে মায়ের দেওয়া বইটাও সঙ্গে রেখেছে। ইচ্ছে না থাকলেও মায়ের কথা ফেলে দিতে পারেনি। আর সেটাই কিভাবে যেন ওর বইয়ের সেলফের একেবারে ওপরে রাখা আছে। আরে না না, এরকম কোনো ব্যাপার নয়। দাঁড়ান, আমি আপনাকে আর একটা খুব ভয়ের ভূতের বই দিচ্ছি। না থাক, আমার আর লাগবে না। কলেজের একটা ছোট প্রজেক্ট লিখতে হবে। আমি এখন যাই, পরে আসবো। সুজন কিছু বলার আগেই রূপকথা ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় বলে যায়, রাতে খাবার টেবিলে দেখা হচ্ছে। সুজন হেসে ওকে বিদায় জানায়। ও জানে এখন একবার কলকাতা থেকে রূপকথা ফোন করবে। ওর সাথে ফোনে অন্তত 10 মিনিট কথা বলতেই হবে। ভারী অভিমানী মেয়ে, যদি কোনোভাবে কথা না বলতে পারে তবে গাল ফুলিয়ে কান্না জুড়বে। একেবারে ছেলে মানুষ একটা। তবে একটা ব্যাপার সুজনের খুব অবাক লাগে, এখনো পর্যন্ত ওর দেখা দুটি মেয়েরই নাম এক, রূপকথা। খুব কাকতালীয় মিল। কলকাতার রূপকথা সুজনকে ফোন করলে কথা বলতে বলতে কখন যে রাত হয়ে যায় ওর খেয়াল নেই। ওর অনেক প্রশ্ন, জায়গাটা কেমন, মানুষজন কেমন, ওর থাকার বাড়িটা কেমন, সব কটা ব্যাপার খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে রূপকথা। অত্যন্ত ধৈর্য নিয়ে সব কটা প্রশ্নের উত্তরও দেয় সুজন। সব কিছু প্রশ্নের উত্তর দিলেও সুজন ওর সাথে থাকা রূপকথার কথা খুব সন্তর্পণে এড়িয়ে যায়। ও শুধু জানায় সরোজিনী ম্যানশনে ওর সাথে আর একজনই থাকেন যার নাম ভজহরি।
আর কলকাতার রূপকথা সরল বিশ্বাসে সুজনের প্রতিটা কথা মেনে নেয়। নিজের মনে মনে স্বপ্ন বুনতে শুরু করে ও আর সুজন ভবিষ্যতে এই তেজপুরের পাহাড়ি এলাকায় একটা সুখের ঘর করবে। উত্তরে হিমেল হাওয়া ওদের প্রতিটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকবে। রূপকথা কোনোদিন পাহাড়ে যায়নি। ও ঠিক করে সুজনের হাত ধরে তামাং দিয়েই ওর পাহাড় চড়া শুরু করবে। তারপর দুজনে বেদুইন ঘোড়ায় চেপে ছুটে বেড়াবে পাহাড় থেকে পাহাড়ে। একজন আরেকজনের প্রতি বিশ্বাস আর ভালোবাসায় ভরে রাখবে ওদের ছোট্ট স্বপ্নের বাড়ি। বাবু, আপনি খেতে আসুন, অনেক রাত হয়েছে। আর কখন খাবেন? আমি এরপর আর কখন খেয়ে শুতে যাব? ভজহরিদার কথা শুনে সুজন উপলব্ধি করে সত্যি অনেক রাত হয়ে গেছে। ও যতটা না বেশি ভজহরিদার জন্য চিন্তিত হয়, তার থেকে অনেক বেশি চিন্তিত হয় ওদিকের রুমের রূপকথার কথা মনে হতে। সে কি আর এতক্ষণ অপেক্ষা করে থাকবে ওর জন্য? তড়াক করে বিছানা থেকে লাফিয়ে উঠে একটা ভূতের গল্পের বই নিয়ে এগিয়ে যায় খাবার টেবিলের দিকে। ইস, কত রাত হয়ে গেল বলো তো। তুমি না খেয়ে বসে আছো নাকি? আর তোমার ওই রূপু দিদিমণি, তিনিও কি খাননি নাকি? ভজহরিদা বেশ বুঝতে পারে সুজনের এই চিন্তা ওর জন্য লোক দেখানো হলেও ও আসলে জানতে চাইছে রূপু দিদিমণির কথা। দিদিমণি আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে করে শেষ পর্যন্ত খেয়ে নিয়েছেন। বললেন ওনাকে পড়তে বসতে হবে, তবে উনি আপনার কথা বারবার জিজ্ঞেস করছিলেন। এটা যে হতে পারে সুজন আন্দাজ করতে পেরেছিল, আর সেই জন্যই ও হাতের গল্পের বইটা নিয়ে খেতে এসেছিল। তাড়াতাড়ি খেয়েও নেয় সুজন। হাতে গড়া রুটি, ডাল, আলুর দম আর চিকেন, রাতের হিসেবে আদর্শ খাবার ব্যবস্থা। খিদেও পেয়েছিল প্রচুর। ওর ইচ্ছে খাওয়া হলে একবার রূপকথার ঘরে যাবে। দু একবার আর চোখে তাকিয়ে দেখে ওর ঘরের আলো জ্বলছে। ঘড়িতে তখন সময় রাত 11:35। রাতের খাওয়া শেষ করে বেসিনে মুখ ধুয়ে সুজন ধীর পায়ে হেঁটে যায় রূপকথার ঘরের দিকে। ওর হাতে ধরা রূপকথার জন্য আনা সেই ভূতের বইটা। আস্তে করে দরজায় নক করতে যাবে, ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে ভেসে আসে রূপকথার গলা। ভেতরে আসতে পারেন, দরজা খোলা আছে। তবে দরজায় নক করতে হবে না। শব্দ হলে ভজহরিদার ঘুমে ব্যাঘাত হবে। সারাদিন প্রচুর খাটেন মানুষটা, এই রাতেই যেটুকুনি বিশ্রাম পান। চুপচাপ কোনো কথা না বাড়িয়ে রূপকথার ঘরে ঢুকে আসে সুজন। যাকে, হ্যাঁ, আপনি মনে করে বইটা এনেছেন, তাহলে খুব ভালো করেছেন। আমার আবার রাতে ভূতের গল্প ছাড়া ঘুম আসবে না। হ্যাঁ, আমি মানে ঠিক সেই জন্যই। ঠিক আছে, রাতে আর কথা বলতে হবে না, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। আপনি বইটা ওই টেবিলের ওপর রেখে যান। আমি রাতে পড়ে ভোর হলে আপনাকে ফিডব্যাক দিচ্ছি। এই এত মোটা বইটা আপনার এক রাত্রিরে পড়া হয়ে যাবে? রূপকথাই কথার কোনো উত্তর দেয় না। একটু রহস্য করে হেসে বলে, আপনাকে কতবার বলে আপনি বুঝবেন বলুন তো? আমি ভূতের গল্পের একজন একনিষ্ঠ পোকা। তবে আপনার কাছে যা সব সুন্দর সুন্দর বই আছে, তাতে কোনোদিন না আপনার বইয়ের সাথে সাথে আপনাকেও গিলে ফেলি। আর হ্যাঁ, এবার থেকে না প্লিজ এই আপনি আগেটা বন্ধ করে তুমি বলুন তো। আফটার অল আমি তোমার থেকে 2-3 বছরের ছোটই হব। মৃদু হেসে সম্মতি দেয় সুজন। এরপর সামান্য হাসি ঠাট্টা করে সুজন বেরিয়ে আসে রূপকথার ঘর থেকে। নিজের ঘরে গিয়ে বিছানার ওপর বসে পড়েও। সত্যি বলতে কি, ও চেয়েছিল আরেকটু রাত পর্যন্ত রূপকথার সাথে গল্প করবে, কিন্তু রূপকথা সেরকম সম্মতি না দেওয়াতে সুজন আর কিছু বলে না। একেই ওর বসের মেয়ে, আর দ্বিতীয়ত আজ তো সবে প্রথম দিনের পরিচয়। এরপর ওরা তো এখানেই থাকবে। এগুলো নিজেকে বোঝালেও সুজন বুঝতে পারে রূপকথার ঘরটার প্রতি ওর একটা আকর্ষণ কাজ করছে। ওর যেন বারে বারে ইচ্ছে হচ্ছে আরেকবার রূপকথার কাছে যাওয়ার জন্য, কিন্তু নিজের মনের ইচ্ছে নিজের মনেই চেপে রেখে সুজন শুয়ে পড়ে। তারপর কখন যেন ঘুমিয়ে পড়েছিল। এক ঘুমে রাত কাবার হয়ে গেছে, সেটা বুঝতেই পারে না সুজন।
সুজনের ঘুম ভাঙে রূপকথার ডাকাডাকিতে। মেয়েটা শটান ওর ঘরে এসে ওকে ঘুম থেকে ডেকে তোলে। তবে ওর এত ডাকাডাকির কারণটা যখন সুজন জানতে পারে, তখন হেসে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। সত্যি বলছি সুজন, আপনার এই বইটা জাস্ট অসাধারণ। কাল রাতে আপনি এই বইটা দেওয়ার পর এটা পড়তে পড়তে আমি যা ভয় পেয়েছি আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। তারপর সামান্য ঘুমিয়ে পড়েছিলাম, তাই ঘুম থেকে উঠেই আপনাকে ধন্যবাদ দিতে চলে এলাম। সামান্য এই কারণে যে কেউ কাউকে এভাবে ঘুম থেকে ডেকে তুলতে পারে, এটা সত্যিই সুজন ভাবতে পারছিল না। মেয়েটার সরল ছেলে মানুষই দেখে না হেসে আর পারে না। তবে এর পরেও সুজনের চমকের বাকি ছিল। ঘড়ির দিকে তাকাতেই দেখে সময় তখন রাত 3:10। খুব অবাক হয়ে যায় ও। মেয়েটা পাগল নয় তো? এই কথাটা তো পরদিন ভোর হয়ে সূর্যের আলো ফুটলেও বলা যেত, নাকি এভাবে রাতের অন্ধকারে? হয়তো ওর মনের কথাটা বুঝতে পেরে রূপকথা বলে ওঠে, আসলে কি জানেন তো, আমার হয়তো এত রাতে আসাটা ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস করুন এই বইটা পড়ে না সত্যি সত্যি আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই চলে এলাম। আপনার এর মধ্যে গোটা বইটা পড়া হয়ে গেল? হ্যাঁ তো, না পড়লে আর বলছি কি করে। জানো তো সুজন, ওই যে ওই জায়গাটায়, আরে ওই যে গো, যেখানে গল্পের নায়ক নিখিলেশ তার স্ত্রীকে খুন করে কেটে টুকরো টুকরো করে একটা ট্রলি ব্যাগে ভরে পাশে নদীতে ফেলে দিয়ে আসছে, সেই জায়গাটা পড়তে পড়তে আমার গা শিহরিত হয়ে উঠেছিল। সত্যি কি থ্রিলিং না বলো জায়গাটা? সুজন শুধুমাত্র একটা সম্মতিসূচক ঘাড় নাড়ে। এদিকে রূপকথা ওর নিজের মনের কথা বলে চলেছে। ইস, জানো তো সুজন, আমার না খুব ইচ্ছে হচ্ছিল আমার সাথেও যদি কেউ এরকম করে, প্রথমে আমাকে খুন করে আমার এই দেহটাকে কেটে টুকরো টুকরো করে পাশের ব্রহ্মপুত্র নদে ফেলে দিয়ে আসে। কি দারুণ হবে না বলো ব্যাপারটা? সুজন প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ আমাকে একটু হেল্প করবে। রূপকথার কথা শুনে হতভম্ব হয়ে বসে থাকে সুজন। এ কি বলছে রূপকথা? এভাবে কেউ ভাবে নাকি? এগুলো তো সব গল্পের ব্যাপার। তখনই ওর হাতটা খামচে ধরে রূপকথা। ওর সামনে মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ে। মানে এসব কি বলছো তুমি? সেরকম কিছু নয়, আমি শুধু চাই ওই গল্পটাতে যেরকমভাবে বলা আছে তুমিও ঠিক সেইভাবে আমাকে খুন করে আমার দেহটা কেটে টুকরো করে ব্যাগে ভরে ফেলো, তারপর পাশের ব্রহ্মপুত্রে বিসর্জন করে দাও। রূপকথার কথা শুনে সুজন এতটাই ভয় পেয়ে যায় যে ওকে এক ধাক্কা মেরে ঠেলে ফেলে উঠে দাঁড়ায়, চিৎকার করে ওঠে। তখনই ও শুনতে পায় রূপকথা খুব হাসছে। খুব ভয় পেয়েছো বলো? হ্যাঁ কি গো, খুব ভয় পেয়েছো তাই না? আরে বাবা, তুমি না কলেজে পড়াশোনা করেছো, এত ভীতু তুমি? এদিকে আবার নাকি তুমি ভূতের গল্প পড়ো? সত্যি? সুজন এতক্ষণে বুঝতে পারে রূপকথা এতক্ষণ যেটা করছিল সেটা ওর অভিনয় মাত্র। ও আসলে প্রথম দিন হিসেবে সুজনকে ভয়ে দেখাচ্ছিল। প্রাথমিকভাবে খুব রাগ হলেও ওর প্রাণ খোলা হাসিতে সুজনের মনটা গলে জল হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, না, এটা মানতেই হবে, আমি সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার অভিনয় একেবারে পারফেক্ট। প্রাথমিকভাবে এই ভৌতিক পরিবেশের মধ্যে দিয়ে সূচনা হলেও এর কয়েকদিনের মধ্যেই সুজন আর রূপকথার মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ওরা কাছাকাছি কোথাও ঘুরতেও যেত ছুটির দিনে, আর না হলেও অফিস থেকে বাড়ি ফিরে ওরা গল্প করত। শুধু একটা ব্যাপার সুজন লক্ষ্য করেছিল, রূপকথাকে কোনোদিন ইউনিভার্সিটি যেতে সুজন দেখেনি। জিজ্ঞেস করলেও বলতো ও কোনো প্রজেক্টের সাথে যুক্ত, তাই রোজ ওকে যেতে হয় না। আর ওর বস সিদ্ধার্থ বোস ওর থাকা খাওয়ার ব্যাপারে যাবতীয় খোঁজ খবর নিলেও কোনোদিন ওনার মেয়ে রূপকথার ব্যাপারে একটা কথাও জিজ্ঞাসা করেননি। ব্যাপারটা অদ্ভুত লাগলেও ওনাদের ব্যক্তিগত ব্যাপার ভেবে সুজন আর কিছু বলেনি, বরং ওরা ওদের সময়টা খুব ভালোভাবে উপভোগ করতে থাকে। তার মাঝে কলকাতায় ওর ফেলে যাওয়া রূপকথা যে কখন ওর মনে জায়গা হারাচ্ছে
সেটা কেউই বুঝতে পারে না। কলকাতার রূপকথা নিজের মনে মনে ধারণা করে নেয় নতুন অফিসের কারণে সুজনের ওপর দায়িত্ব প্রচণ্ড বেড়ে গেছে, তাই ও আর সময় বের করতে পারে না, আর নিয়মিত ওর সাথে কথাও হয় না। তবে এর মাঝে একদিন রাতে একটা অন্যরকম ঘটনা ঘটে যায়, যেটা সুজন আর নলতলির রূপকথার জীবনের সমীকরণটা একটু অন্যরকম করে দেয়। রাতে সেদিন সুজন অঘোরে ঘুমোচ্ছে। সেদিন অফিসে অনেক কাজের চাপ ছিল। অফিস থেকে বাড়ি ফিরতেও রাত হয়ে গিয়েছিল সুজনের। ও ফোন করে আগেই রূপকথাকে ওর দেরি হওয়ার কারণ জানিয়েছিল, সাথে এটাও বলে দিয়েছিল রূপকথা যেন ওর জন্য অপেক্ষা করে না থাকে, রাতের খাবার যেন খেয়ে নেয়। সব কাজ মিটিয়ে বাড়ি ফিরতে ফিরতে ওর রাত 12টা বেজে যায়। দিনটা ছিল শনিবার। রাতে ফেরার সময় আকাশে চাঁদ দেখেনি সুজন, খুব সম্ভবত অমাবস্যা। পরদিন রোববার। ওরা তেজপুরের কয়েকটা জায়গা ঘুরে দেখতে যাবে ঠিক করে। সেই মতো অভিজিৎকে বলেও রেখেছে সুজন ও গাড়ি নিয়ে চলে আসবে। সকাল 9টা নাগাদ নিজের ঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে এসে বসে দুজন। ওখান থেকে রূপকথার ঘরটা দেখা যাচ্ছে। নিজের ঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে এসে বসে সুজন। ওখান থেকে রূপকথার ঘরটা দেখা যাচ্ছে। মনে হয় ও শুয়ে পড়েছে। ঘরে একটা হালকা নীল রঙের আলো জ্বলছে, যেটা আধবোজা দরজা দিয়ে বাইরে থেকে দেখা যাচ্ছে। এমনিতে সুজন আর রূপকথা একে অপরের ঘরে যেতে কোনো সংকোচ বোধ করে না, তাও আজ রূপকথার ঘরে যাওয়ার আগে একবার থমকে দাঁড়ায় সুজন। এমন একটা অস্বস্তি বোধ ওর ওপর কাজ করছে। সুজন বুঝতে পারে ওর মনের মধ্যে একটা ঝড় চলছে। ওর ভেতরের কেউ একজন ওকে বারবার টেনে নিয়ে যেতে চাইছে রূপকথার ঘরের দিকে। ওর ভেতরের আরেকটা সত্তা ওকে আটকে রাখতে চাইছে। অবশেষে চেয়ার থেকে উঠে পড়ে সুজন। ভজহরিদার ঘর ভেতর থেকে বন্ধ। দেখে নিয়ে পায়ে পায়ে এগিয়ে যায় রূপকথার ঘরের দিকে। তুমি কি চাইছো রূপকথা? রূপকথার ঘর থেকে ভেসে আসা একটা চাপা কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ায় সুজন। দরজার চোখ দিয়ে দেখতে পায় ওর বিছানার উপর রূপকথা বসে আছে। ওর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বেশ কয়েকটা কাটা মানুষের মাথা, আর তারই একটা হাতে নিয়ে মাথার মধ্যে থেকে নরম ঘিলু চুষে চুষে খাচ্ছে রূপকথা। আর ওর ঠিক সামনে দাঁড়িয়ে একজন বৃদ্ধা, যিনি ওকে অনেক করে প্রতিহত করার চেষ্টা করছেন, কিন্তু রূপকথা কোনো কিছুই শুনতে রাজি নয়। ওর চোখ মুখের অভিব্যক্তি তখন বদলে গেছে। গায়ের চামড়া রক্তহীন ফ্যাকাশে সাদা, রক্তবাহের মধ্যে দিয়ে বইছে গাঢ় কালো একটা তরলের স্রোত। ঠোঁটের পাশের যে টোল দেখে সুজনের মনে ঝড় উঠত, সেই ঠোঁটের পাশ দিয়ে এখন গড়িয়ে পড়ছে রক্তের ধারা। এই রূপকথা সুজনের রচনা। একটু ভেবে দেখে সুজন, এই রূপকথা একদম মিলে যাচ্ছে অভিজিতের বলা সেই রূপকথার সাথে। অভিজিৎ ওকে সাবধান করেছিল রূপকথার ব্যাপারে, তখন সুজন কানে নেয়নি ওর কথা। এখন নিজের চোখে দেখে ওর আর সন্দেহের কোনো অবকাশ থাকে না। পা টিপে টিপে নিজের ঘরে ফিরে আসে সুজন। ও জানে রূপকথার লক্ষ্য কী। ওকে নিজেকেও সেই মতো সাবধানে থাকতে হবে। এরপরে আরও বেশ কয়েকটা দিন কেটে গেছে সময়ের নিয়মে। সুজন একবারের জন্য রূপকথাকে বুঝতে দেয়নি সেদিনের রাতের কথা। এদিকে প্রায় 1 মাস পর আরেক দিন রাতে সুজন সম্মুখীন হয় আরও একটা বীভৎস অভিজ্ঞতার। সেদিনও রাতে সুজনের ঘুমটা ভেঙে যায় হঠাৎ করে। অনেক রাত পর্যন্ত ডিনার টেবিলে রূপকথার সাথে গল্প করেছে। তা সত্ত্বেও বুঝতে পারে ওর মনে যেন এই তেজপুরের রূপকথা একটা আলাদা জায়গা করে নিচ্ছে। কোথাও যেন কলকাতার রূপকথার জায়গাটা দখল করে নিচ্ছে এই তেজপুরের রূপকথা। তাই হঠাৎ করে রাতে ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে সুজনের ইচ্ছে হয় একবার রূপকথার সাথে দেখা করার। সাবধানে পা টিপে টিপে ও উঠে আসে ওর বিছানা থেকে। ও জানে যে ভালোবাসার ফাঁদ রূপকথা ব্যবহার করে ওর শিকারদের জন্য, সেই একই ফাঁদ সুজনকেও ব্যবহার করতে হবে প্রাণে বাঁচতে হলে। তাই পায়ে পায়ে ও এগিয়ে যায় রূপকথার ঘরের দিকে। কিন্তু নিজের ঘর থেকে বেরিয়েই ও একটা অদ্ভুত জিনিস দেখতে পায়।
ওর ঘরের ঠিক উল্টো দিকের দরজাটা খোলা। এ যাবৎ এই ঘরটাকে চিরকালই তালাবন্ধ দেখেছে সুজন। একবার মনে হয় হয়তো ওর অফিসের কাজে মিস্টার সিদ্ধার্থ বোস অন্য আর কাউকে পাঠিয়েছেন এই সরোজিনী ম্যানশনে, যেটা ও হয়তো জানে না। তাই সামান্য কৌতূহল থেকেই এই ঘরটার দরজার দিকে এগিয়ে যায় সুজন। দরজাটা ভেতর থেকে হালকা করে ভেজানো, ভেতর থেকে আবছা একটা আলো দেখা যাচ্ছে। ও চাপ দিতেই দরজাটা আরেকটু ফাঁকা হয়ে যায়, আর সেখান দিয়ে ও যেটা দেখতে পায় সেটাতে ওর মেরুদণ্ড বরাবর আবারও একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। খুব ভয় পেয়ে যায় সুজন, ঠিক যেমনটা ও আগের দিন পেয়েছিল। ও দেখে ঘরের মাটির ওপর একটা বড় ছক কাটা রয়েছে, আর তার 6টি কোণে 6টি প্রদীপ জ্বলছে, আর একেবারে অন্য প্রান্তে একটা গোলাকার কোনো কিছু রাখা, যার উপর একটা কাপড় চাপা দিয়ে রাখা আছে। আর দরজার দিকে পেছন করে বসে আছে একটা 22-23 বছরের তরুণী। না না, ভূতের গল্পের বইতে যেভাবে প্ল্যানচেট করার কথা বলা হয়, অনেকটা যেন সেরকম আয়োজন মনে হলেও আসলে সেটা তা নয়। সেটা করছে রূপকথা। পেছন দিক থেকে হলেও ওকে চিনতে অসুবিধে হয় না সুজনের। আর ঠিক তখনই ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে আসে সুজন। সব কিছু জেনেও অভিনয় করে যায় ও। এসব তুমি কি করছো রূপকথা? ওর কথায় কোনো উত্তর না দিয়ে মৃদু হেসে ওকে পাশে বসতে ইঙ্গিত করে রূপকথা। না, আগে তুমি বলো তুমি কি করছো এসব? তুমি কি প্ল্যান চেট করছো? তুমি এসব করতে পারো? সঠিকভাবে না জেনে এইসব করতে গেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আমার আর কি হিতে বিপরীত হবে সুজন? মানে তুমি কি বলছো? তুমি জানো না যদি কোনোভাবে ভুল হয়ে যায় তবে যে আত্মাকে তুমি প্ল্যান চেটে ডাকছো সে তোমার সর্বনাশ করে দিতে পারে? এসব জিনিস বইয়ের পাতাতেই ঠিক আছে, বাস্তবে এগুলো না করতে যাওয়াই ভালো। তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আমি এখানে এই ক্রিয়া বহুদিন ধরে করেছি। এই সরোজিনী ম্যানশন আমার দাদুর বাবার তৈরি করে দেওয়া বাড়ি। প্রথম থেকেই শুনেছি এখানে নাকি আমার বাবার ঠাকুমা সরোজিনী দেবীর প্রেতাত্মা বাস করেন। বাবা বা জেঠু এখানে কেউ না আসলেও আমি এখানে এসে থাকতে শুরু করি, যাতে করে আমি আমার ঠাকুমার প্রেতের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। সেই থেকেই শুরু। তারপর থেকে প্রতি অমাবস্যার রাতে আমি এখানেই এই সাধনার আয়োজন করি। কই, এতদিন তো আমি করছি, আমার তো কোনো ক্ষতি হয়নি। প্রতি অমাবস্যায় তুমি এখানে এইভাবে প্ল্যান চেট করো? কিন্তু কেন? আমি তো কথা বলিনি সুজন, আমি প্ল্যানচেট করি। আমি যেটা করি সেটাকে বলে ডিকশন থিওরি। আমার পছন্দ মতো প্রেতকে বশ করার এক পদ্ধতি এই ডিকশন পস্টুলেট। আচ্ছা সুজন, তুমি আর্থার ডিকশন গোম সাহেবের নাম শুনেছ? উনি একজন পর্তুগিজ জলদস্যু ছিলেন। লোকমুখে কথা জানা যায় উনি যে সমস্ত জাহাজ লুট করতেন সেই সমস্ত জাহাজের মহিলা সদস্যদের উনি কৃতদাসী হিসাবে ইউরোপের বাজারে বিক্রি করে দিতেন। পুরুষ সদস্যরাও যাতে ওনার কোনোভাবেই ওনার বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে তাই তাদের হত্যা করতেন। তবে হত্যা করার পদ্ধতিটা কিন্তু ছিল ভয়ঙ্কর। ওনার জাহাজের ভিতরে একটা ছোট্ট প্রকোষ্ঠ ছিল, যেখানে ছাড়া থাকতো হাজার হাজার রক্তখেকো জোক। উনি সেই সমস্ত পুরুষ বন্দীদের সেই ছোট্ট প্রকোষ্ঠে বন্দি রাখতেন দিনের পর দিন। একটা মৃতদেহের ওপর আরেকটা মৃতদেহ, আর সেই সমস্ত জোকের জল তাদের শরীর থেকে তিল তিল করে রক্ত খেয়ে নিত। মরার আগে পর্যন্ত অসীম যন্ত্রণায় তারা ছটফট করে শেষে মারা যেত। কথিত আছে এইভাবে হত্যা করার কারণে সেই বন্দীদের আত্মা কোনোদিনই মুক্তি লাভ করতে পারেনি। তারা সকলেই প্রেতাত্মা হয়ে ওই জাহাজেই রয়ে গেছে, আর তারাই সময় সময় গোম সাহেবের সাথে যোগাযোগ করত। জীবনের একেবারে শেষ প্রান্তে পৌঁছে তার এই অশরীরীদের সঙ্গে যোগাযোগ করার পদ্ধতিটা নিয়ে তিনি একটা বই লিখেছিলেন। অকাল্ট সায়েন্সের ভাষায় সেটাই হলো ডিকশন থিওরি। আমি বাবার কাছে শুনেছিলাম সেই বই আমার বাবার ঠাকুমা সরোজিনী দেবীর কাছে আছে। বলতে পারো আমার এই বাড়িতে এসে থাকার একটাই মুখ্য কারণ ছিল সেই বইটা খুঁজে বার করা। কারণ ছোট থেকেই এই ভূত প্রেতের ব্যাপারে আমার প্রচণ্ড আগ্রহ। আমি চেয়েছিলাম সেই বই নিয়ে আমি নিজেই গোম সাহেবের বলে যাওয়া পদ্ধতি অধ্যয়ন করব, আর আমি সেই চেষ্টা করেই চলেছি বছরের পর বছর ধরে। কিন্তু জানো, আমি এখনো পর্যন্ত সফল হতে পারিনি।
আমি এখনো পর্যন্ত কোনো অশরীরী পিশাচকে নিজের দাস বানাতে পারিনি, যে আমাকে এনে দেবে পৃথিবীর যাবতীয় সুখ। এতক্ষণ ধরে রূপকথার বলে যাওয়া কথা সুজন মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। ও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও প্রায় 200 থেকে 250 বছরের পুরনো সেই ডিকসন গোমস সাহেবের বলে যাওয়া পদ্ধতি কেউ অধ্যয়ন করতে পারে, এ কথা সুজন বিশ্বাসও করতে পারছে না। ও এখন প্রায় বাকরুদ্ধ হয়ে বসে থাকে কিছুক্ষণ। তারপর ওর মনের ভেতরে যাবতীয় শক্তি সঞ্চয় করে নিয়ে রূপকথার উদ্দেশ্যে বলে, তুমি এসব কেন করছো রূপকথা? তুমি কি জানো না এই বিদ্যা যদি সঠিকভাবে প্রয়োগ করা না যায় তবে সেই পিশাচ তোমাকে শেষ করে দিতে পারে? পিশাচ আমার কিচ্ছু ক্ষতি করবে না সুজন, সেই নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি। কিন্তু আমি যেটা চাই সেটা হলো এই বিদ্যা শিখতে। আমি এই বিদ্যার মাধ্যমে আমার অনুগত পিশাচকে কাজে লাগিয়ে এই পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধারিণী হতে চাই। কিন্তু তার জন্য যে তোমাকে আরো অনেক মূল্য দিতে হবে রূপকথা, তার জন্য কি তুমি প্রস্তুত? প্রস্তুত তো, তুমি জানো আমি যে সে চেষ্টা করিনি তা নয়, কিন্তু তাতেও আমার জীবনের অভীষ্ট পূর্ণ হয়নি। কেন আমার অভীষ্ট পূরণ হবে না এত চেষ্টা করার পরেও? কেন বলতে পারো সুজন? হ্যাঁ, বলতে পারি। পারো? তুমি জানো এই গোমস সাহেবের শেখানো পদ্ধতি আর তার প্রয়োগ? সে কথার উত্তর না হয় এখন বাদই থাক। যদি তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো তবে তোমার উত্তর তুমি নিজেই পাবে। তুমি নিজেই বুঝতে পারবে আমি এই পদ্ধতি জানি কিনা। তবে তুমি বলো, আমার এই অভীষ্ট লাভে বাধা কোথায়? কি ভুল করছি আমি? এতদিন প্রতি বছর ডিসেম্বরের অমাবস্যায় তুমি যাদের বলি দিয়েছো তাদের প্রত্যেকের কেটে রাখা নরমুণ্ডু তুমি সাজিয়ে রেখেছো তোমার ওই বাড়ির উঠোনে একটা গুপ্ত প্রকোষ্ঠের মধ্যে। আর আমি জানি আজ আবার এক অমাবস্যা, মাসটাও ডিসেম্বর। আজ তুমি একই রকমভাবে আমাকে বলি দেবে তোমার সাধনার অঙ্গ হিসেবে, ঠিক যেরকমভাবে প্রতি বছর এই বিশেষ অমাবস্যার আগে একজন করে যুবককে তুমি বলি দিয়ে এসেছো, ঠিক সেইভাবে। আমি তাই আজ আর ঘুমোইনি। না, তুমি এ কথা ভেবো না। আত্মরক্ষার জন্য আমি আজ ঘুমোইনি বা তোমাকে এতগুলো কথা বলতে এসেছি। আমি এসেছি তোমার এই প্রচেষ্টাকে সম্পূর্ণ করতে। তোমার বাবা আমার আগে এখানে যাদের পাঠিয়েছিলেন সকলকেই তুমি তোমার প্রেমের ফাঁদে ফাঁসিয়ে নিজের অনুগত করে তুলেছিলে। হ্যাঁ, আমার এ কথা স্বীকার করতে দ্বিধা নেই। প্রথম দিন তোমার সঙ্গে দেখা হবার পর থেকে আমারও তোমাকে খুবই ভালো লেগেছিল, কারণ তখন অবধি আমি তোমার স্বরূপ বুঝতে পারিনি। কিন্তু এই কদিনে তোমার ব্যাপারে সব খবর নিয়েছি, আর নিয়েছি বলেই আমি এখন জানি তুমি কি চাও। তুমি জানো, আর জানার পরেও তুমি আমার সাথে এসে কথা বলছো এখান থেকে পালিয়ে না গিয়ে? হ্যাঁ, বলছি, কারণ আমি জানি আমাকে বলি দিলেও এবারও তোমার সাধনা সম্পূর্ণ হবে না। কারণ তুমি আগে যে যে ভুল করেছিলে এবারও সেই একই ভুল তুমি করেছো। তাই আমি তোমায় বলবো, যদি তুমি তোমার সাধনা সত্যি পূর্ণতা চাও তবে আমি যেরকম বলছি তুমি সেরকম করো। আমি তোমাকে সফল হতে সাহায্য করব। নিজের প্রাণের বলি দিয়েও আমাকে আমার কাজে সাহায্য করবে? মৃদু হাসে সুজন, কোনো কথার উত্তর দেয় না। ওর এখন ভবিষ্যতের পরিকল্পনা করা হয়ে গেছে। ও জানে গতকাল রাত্রে সরোজিনী দেবী ওর কাছে এসে যা যা বলে গেছেন সেগুলো ও এখনই রূপকথাকে বলতে পারবে না। তাই রূপকথাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ওকে আজ এই মিথ্যের আশ্রয় নিতেই হবে। তবু সুজন ওর মন রক্ষার্থে বলে, আমি বলছি তো তোমাকে তোমার লক্ষ্যে আমি পৌঁছে দেব। আপাতত তুমি আমার কথা বিশ্বাস করো, তোমার ঘরে ফিরে যাও। সুজন ধরে ধরে রূপকথাকে দাঁড় করায়, তারপর ওকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। রূপকথার চোখে একটা অপার বিস্ময়ও দেখতে পায়। যে মানুষটার মধ্যে একটু আগেও চরম তামসিক ক্রিয়ার ছাপও দেখেছে, সেই রূপকথা এখন শান্ত। ও টেবিলে ঢাকা দিয়ে রাখা জলে ঘুমের ওষুধ সুজন আগেই মিশিয়ে দিয়েছে, তাই সেটা নিজের হাতে নিয়ে রূপকথাকে অল্প অল্প করে খাইয়ে দিতেই ধীরে ধীরে ঘুমের দেশে পৌঁছে যায় রূপকথা। বাইরে একটা সনসনে হাওয়া বইছে। রূপকথাকে শুইয়ে একটা কম্বল ওর গায়ে আগাগোড়া মুড়ে দিয়ে ওর ঘর থেকে বেরিয়ে আসে সুজন। বাইরে থেকে দরজাটা লক করে দেয়। তারপর
ও গিয়ে ঢোকে রূপকথার সাধনার ঘরে, যেখান থেকে একটু আগেই ও রূপকথাকে নিয়ে গেছে। তবে এবার আর কোনো দিকে তাকায় না সুজন। ও জানে এবার ওকে কি করতে হবে। ও গিয়ে বসে রূপকথার ছেড়ে যাওয়া আসক, শুরু করে ওর তান্ত্রিক পূজার পদ্ধতি। এই পুজো কোনো হিন্দু বা বৌদ্ধ তন্ত্র পদ্ধতি নয়। এই পদ্ধতি প্রয়োগ করত পর্তুগালের বনাঞ্চলে বাস করা কিছু উপজাতিরা, যাদের থেকে এই পদ্ধতি রপ্ত করেছিলেন গোমস সাহেব, যা দিয়ে তিনি তার অনুচর ভৃত্য পিশাচদের বন্দি করে রেখেছিলেন। আর কয়েক মুহূর্তের মধ্যেই জেগে ওঠে ওর সব কটা প্রদীপ আর তাতে আবদ্ধ হয়ে থাকা 6টি অশরীরী প্রেতাত্মা, যাদেরকে এর আগে রূপকথা বলি দিয়েছে। যে কথা রূপকথাকে তখন সুজন বলতে পারেনি তা হলো, যতক্ষণ না পর্যন্ত এই অশরীরী প্রেতদের মনে জমে থাকা কামনার আগুন প্রশমিত হচ্ছে, ততক্ষণ তাদের আবদ্ধ করা যাবে না। গোমস সাহেব তার বইতে সেভাবেই লিখেছেন, কিন্তু রূপকথা সেটা বুঝতে পারেনি, আর পারেনি বলেই ওর সিদ্ধি লাভ হয়নি। কিন্তু সুজন জানে কিভাবে ওকে ওর লক্ষ্য পূরণ করতে হবে। সুজন জানে সিদ্ধার্থ বোসের মতো বসের নেক নজরে থাকার সুবিধে অনেক। ওনার অনেক টাকা, অনেক সম্পত্তি, এই সব কিছুর উত্তরাধিকার ওনার একমাত্র মেয়ে রূপকথা। তাছাড়া নলতলির মতো জায়গায় এই এত বড় বাড়ির লোভ কি সহজে ছাড়া যায়? তাই সুজন ঠিক করে ওর ভবিষ্যৎ পন্থা। আর সেই 6 জন অতৃপ্ত কামলোলুপ আত্মাকেও কথা দেয় সামনের অমাবস্যায় ও নিজে ওদের জন্য বলি প্রস্তুত করবে, আর ওর সেই কথার কোনো নড়চড় হবে না। পরদিন সকাল হলে ভজহরিদার চা দেওয়ার আগেই ঘুম থেকে উঠে পড়ে সুজন। ল্যাপটপ থেকে ওর বস সিদ্ধার্থ বোসকে শারীরিক অসুস্থতার কারণে ছুটি চেয়ে একটা মেল করে দিয়ে ও বেরিয়ে পড়ে গুয়াহাটির পথে। ও যখন সরোজিনী ম্যানশন থেকে বের হয় তখন ঘড়িতে সবে 5:20। যত তাড়াতাড়ি সম্ভব ওকে কলকাতায় ফিরে আসতে হবে। সামনের বাগানের মতো অংশটা দিয়ে হেঁটে মেন গেটের দিকে যাওয়ার সাথে সাথে ও শুনতে পায় রূপকথার গলা। সুজন, তুমি চলে যাচ্ছ? রূপকথার গলা শুনে থমকে দাঁড়িয়ে পড়লেও সুজন কোনো উত্তর দেয় না। সুজন, আমি জানি আমি যে অপরাধ করেছি বা করতে চলেছিলাম তার কোনো ক্ষমাই নেই। তবু এই কদিন বন্ধু হিসেবে যে ভালো সময়টা আমরা কাটিয়েছি সেটাকে সাক্ষী করে বলতে পারি তুমি বাকি সকলের থেকে অনেকটা আলাদা। এবার হেসে ফেলে সুজন। সামনের মাসের অমাবস্যায় দেওয়ার জন্য বলি প্রস্তুত হয়ে গেলেই তুমি আমার কথা ভুলে যাবে রূপকথা। সুজনের ব্যঙ্গাত্মক কথাটা শুনে মাথা নিচু করে নেয় রূপকথা। সত্যি সত্যি তখন ওর কিছু বলার নেই। তুমি চিন্তা করো না রূপকথা, আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসব। কথাটা বলেই সুজন হাঁটতে শুরু করে। মেন রাস্তায় ওঠার সময় পেছন ফিরেও দেখতে পায় রূপকথা তখনও বাড়ির মেন গেট ধরে দাঁড়িয়ে আছে। ও খুব তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু ওর এই যাওয়া আর ফিরে আসার মধ্যে অনেকগুলো কাজ করতে হবে। কলকাতা ফিরে আসার পর কিভাবে যে দিনগুলো কেটে যায় সুজন বুঝতে পারে না। রাতারাতি রূপকথার সঙ্গে বিয়ের প্রস্তাব দেওয়া, বিয়ে হওয়া যেন চোখের পলক ফেলার মধ্যে হয়ে যায়। সব কিছুর মধ্যে সুজন শুধু তাকিয়ে থাকে ক্যালেন্ডারের পাতার দিকে। একটা একটা করে দিন কেটে যাচ্ছে। সুজন শুধু গুনতে থাকে সরোজিনী ম্যানশনে ফিরে যাওয়ার দিন। রাতে কয়েকবারও স্বপ্নেও দেখেছে নলতলির রূপকথাকে। আজও বাড়ির মেন গেট ধরে দাঁড়িয়ে আছে সুজনের প্রতীক্ষায়। কলকাতার সব কাজ মিটিয়ে ও আবার সস্ত্রীক ফিরে যাওয়ার পরিকল্পনা করে পরের মাসের 18 তারিখ। ক্যালেন্ডারে দেখেছে ওই দিন অমাবস্যা। সরোজিনী ম্যানশনের সেই অশরীরীদের সে যে কথা দিয়েছে ও আবার ফিরে আসবে। এসো রূপকথা, এই দেখো, এটাই আমার নলতলির আশ্রয়। এখান থেকেই আমাদের দুজনের পথ চলা শুরু হবে। ভজহরিদা এগিয়ে এসে রূপকথাকে বরণ করে ঘরে তোলে। বৃদ্ধ মানুষ, আয়োজন সামান্য, কিন্তু আন্তরিকতায় সব ঘাটতি পড়ে যায়। সুজনের ঘরে গিয়ে রূপকথা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যে স্বপ্ন এতদিন ধরে দেখে এসেছে আজ তা পূরণ হয়েছে। যে সুজনকে মনে প্রাণেও ভালোবেসে এসেছে আজ ও তার সহধর্মিণী। নিজের মনের ভেতরটা একটা আনন্দে ভরে যায় কলকাতার সরল সাধাসিধে রূপকথার। শোনো রূপকথা, আজ তো রাত্রি অনেক হয়েছে, তুমি আজ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। এমনিতেই ফ্লাইটে এতক্ষণে জার্নি, তোমার নিশ্চয়ই ক্লান্ত লাগছে।
কাল সকালে আমি ভজহরিদার সঙ্গে গিয়ে তোমাকে সব কিছু বুঝিয়ে দেব। মনের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগার আবেশ নিয়ে রূপকথার রূপকথা ঘরের চারদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে। আজ রাতে ডিনারের আয়োজন ভজহরিদা ওদের ঘরেই করেছে। লাচ্চা পরোটা, চিকেন কষা, পায়েস, মিষ্টি দিয়ে জমিয়ে ওরা ওদের ডিনার সারে। শেষ পাতে পায়েস সুজন নিজের হাতে রূপকথাকে খাইয়ে দেয়। রূপকথাও কত সরল বিশ্বাসে ওর হাত থেকে সেই পায়েস খেতে থাকে। কোথাও যেন একবার বুকের ভেতরটা মুচড়ে ওঠে সুজনের, কিন্তু এখনও আর পিছু হটতে পারবে না। খেতে খেতেই গভীর ঘুমে ঢলে পড়ে কলকাতার রূপকথা। রাত তখন 2টো। সুজন গিয়ে বসে সেই আসনে। এতক্ষণে ওর পাশে এসে দাঁড়ায় নলতলির রূপকথা। দুজনের দেখা হতেই চোখে চোখে একটা হাসি খেলে যায় ওদের। আর সময় নেই। আসনে বসে সেই পিশাচদের আবাহন করে সুজন। কয়েক মুহূর্তের মধ্যে জেগে ওঠে সেই প্রদীপ শিখাগুলো। তার মধ্যে থেকে এক এক করে বেরোতে থাকে সেই 6 অশরীরীর দল। তারা এলে সুজন তাদের দেখিয়ে দেয় ওর নিজের ঘরে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা কলকাতার রূপকথাকে। আজ তো সবেও চাকরিতে জয়েন করতে যাচ্ছিল। ভবিষ্যতে কি ঘটবে, কি ঘটতে চলেছে তার বিন্দুমাত্র ধারণা ওর কাছে নেই। শুধু এই ইন্টারোগেশন রুমের একপাশে ক্লান্ত হয়েও ঘুমিয়ে পড়েছিল। তাতেই স্বপ্ন দেখছে বোধহয়। কিন্তু যে স্বপ্ন দেখছে তার বিন্দু বিসর্গ বুঝতে পারছে না এই নলতলির রূপকথা কে। এরকম কাউকে তো সুজন চেনে না। ও তো শুধু একজন রূপকথাকেই চেনে। না না, একজন না, 2জন। জাস্ট একটু আগে এয়ারপোর্টের লেডি সিকিউরিটি ইনচার্জ আর একজন রূপকথাকেও দেখতে পেয়েছে। তাহলে এই স্বপ্নটা কি দেখল? নিজের মাথার মধ্যেই যেন হাতুড়ির আঘাত করছে কেউ। মাথাটা যন্ত্রণায় যেন ছিঁড়ে যাচ্ছে সুজনের। 2 হাত দিয়ে নিজের চুলের মুঠি ধরে মাটিতে বসে পড়ে সুজন। তখনও সামনে টেবিলে সেই ট্রলি ব্যাগটা রাখা, যার পাশে শুয়ে রয়েছে ওর রূপকথা। ওর সারাটা শরীর রক্তাক্ত। কেউ বা কারা যেন ওর শরীর থেকে মাংস খুবলে খেয়েছে। ওর ফর্সা চামড়ার এখানে সেখানে কালশিটের দাগ। একটু খেয়াল করতে সুজন চমকে ওঠে। রূপকথার পরনে বিয়ের বেনারসি, এখানে সেখানে ছিঁড়ে গেছে সেটা। মুঠো করে আলুথালু সেই বেনারসির খণ্ডাংশ ধরে নিজের লজ্জা নিবারণ করার চেষ্টা করছে ওর রূপকথা। শারীরিক যন্ত্রণায় চিৎকার করে উঠছে। চোখের সামনে সবটা দেখতে থাকে সুজন, যেন শেষ পর্যন্ত 2-1 নড়ে উঠে স্তব্ধ হয়ে যায় সুজনের রূপকথা। সুজন, এই সুজন, সুজন ওঠো। কি দেখছো? আমাদের বলি সম্পন্ন হয়েছে। ওই 6 বন্দি প্রেত এখন তৃপ্ত। ওরা এখন আমার কথা অনুসারে কাজ করতে সম্মত হয়েছে। এবার নাও, তুমি তোমার রূপকথার এই দেহটা কয়েক টুকরো করে কেটে ফেলো। তোমার ওই ট্রলি ব্যাগে ভরে ফেলে দিয়ে এসো পাশের ব্রহ্মপুত্রের জলে। ঘাড় ঘুরিয়ে সুজন দেখতে পায় একটা মহিলার ছায়ামূর্তি ওর ঠিক পাশে দাঁড়িয়ে। এই মেয়েটিকে কোনোদিন দেখেনি সুজন, তবে ওর স্বপ্নের মধ্যে দেখেছিল। মিষ্টি দেখতে এই মেয়েটা একটি বড় বাড়ির গেট ধরে দাঁড়িয়ে আছে। বাড়ির ওপর বড় করে লেখা সরোজিনী ম্যানশন। তবে এই মূর্তিটির আকৃতি অনেকটা সেই মেয়েটার মতো। কিন্তু কে এটা? এও কি তবে অন্য কোনো রূপকথা? এতক্ষণ আপনারা শুনছিলেন রূপকথার চুপকথা, রচনা শিবাঙ্গন। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল তৃষা, রুবিনা, সৃষ্টি, প্রীতম, নীল, ঋদ্ধি, সৌমদ্বীপ এবং দিব্যেন্দু। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দুর্বা। শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে আরও একটি নতুন গল্পের সাথে।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং শুনতে থাকবেন ফিকশন হান্ট। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।